আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে কোষ ও এর গঠন এই চ্যাপ্টারে আরেকটা লেকচারে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? তোমরা আমাকে একটু তাড়াতাড়ি জানাও যে আমার কথা শুনতে পারতেছো কিনা, মানে আমি যে কথাটা বলতেছি আমার কথাটা তোমরা শুনতে পারতেছো কিনা, আর লাইফটা ক্লিয়ার কিনা, এই দুইটা জিনিস আমাকে তাড়াতাড়ি একটু বলে ফেলো। সময় নষ্ট না করে আমি তাড়াতাড়ি ক্লাসটা শুরু করে দিব, কারণ সামনে কিছু আবার নামাজ আছে সামনে, এই জন্য একটু তাড়াতাড়ি শেষ করে দিতে হবে তোমাদেরকে। একটু আমাকে তাড়াতাড়ি কমেন্টে জানাও আমার কথা শুনতে পারতেছো কিনা, আর লাইফটা ক্লিয়ার কিনা। আমরা এই চ্যাপ্টারটা মানে আমার এটাই লাস্ট চ্যাপ্টার বায়োলজি, তোমাদের এই কোর্সে আমার এটাই লাস্ট চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারটা আমি এই কয়েকটা ক্লাসেই শেষ করে দিতে পারবো, আর ধরো 2-3টা ক্লাসে এই চ্যাপ্টারটা আমি আশা করি শেষ করে দিতে পারবো। সো এটাই আমার লাস্ট চ্যাপ্টার অ্যাকচুয়ালি তোমাদের হয়ে। সো সেই জন্য এই মাসের মধ্যেই আমি এটা শেষ করে দিব, ওকে? এই জন্য আর 2-3টা লেকচার দুইটা পড়াইলেও এনাফ, দুইটা লেকচার নিলে এনাফ। সো একটু তাড়াতাড়ি তোমরা একটু আমাকে তাড়াতাড়ি জানাও যে আমার কথা শুনতে পারতেছে কিনা, আর লাইফটা ক্লিয়ার কিনা। আমি তাড়াতাড়ি শুরু করে দিচ্ছি, সামনে আবার নামাজ আজান দিবে, বেশিক্ষণ পড়াইতে পারবো না, তাই আমি তাড়াতাড়ি শুরু করে দিচ্ছি। একটু জাস্ট কমেন্টে জানাও আমার কথা শুনতে পারতেছে কিনা, আর লাইফটা ক্লিয়ার কিনা। আচ্ছা আচ্ছা, তোমরা সবাই বলতেছো ক্লিয়ার, মানে ক্লিয়ার বলতেছো। সো আমি শুরু করে দিই। দেখো, আজকে আমরা একটু সেন্ট্রিওল পড়াবো। সেন্ট্রিওলটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু, যেটা আমাদের কোথায় থাকে? কোষে থাকে। তোমরা জানো আমাদের কোষে এই পর্যন্ত আমরা বিভিন্ন অঙ্গাণু পড়ছি। আমরা মাইটোকন্ড্রিয়া পড়ে ফেলছি, আমরা গলগি বডি পড়ে ফেলছি, আমরা ক্লোরোপ্লাস্ট পড়ে ফেলছি। এগুলো সব গুরুত্বপূর্ণ অঙ্গাণু, এগুলো সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসব অঙ্গাণু সৃজনশীলের প্রশ্নে আসে, ঠিক সেন্ট্রিওলও মোটামুটি সৃজনশীল প্রশ্নে আসে। তো আমরা একটু এখন সেন্ট্রিওল নিয়ে আলোচনা করব। দেখো, এই সেন্ট্রিওল জিনিসটা কি? প্রথমে আসো যে ওল শব্দটা এখানে যদি দেখো, ওল শব্দটা হচ্ছে একটা ক্ষুদ্র বুঝাচ্ছে। এই ওল শব্দটা দ্বারা আমরা কি বুঝি? ক্ষুদ্র অংশ বুঝায়। ওল শব্দটা দিয়ে কি বুঝায়? ক্ষুদ্র অংশ। এখন এখানে ক্ষুদ্রটা অ্যাকচুয়ালি কি? এখানে ক্ষুদ্রটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা বুঝাতে যাচ্ছে ক্ষুদ্র অঙ্গাণু, মানে এটা তো একটা অঙ্গাণু, তোমরা সবাই জানো, তবে অঙ্গাণুটা কিন্তু ক্ষুদ্র। এখন সেন্ট্রি শব্দটা আসছে সেন্টার থেকে। তোমরা সবাই সেন্টার জানো। সেন্টার মানে কি? সেন্টার মানে হচ্ছে কেন্দ্র। বৃত্তের যেরকম কেন্দ্র থাকে, যে কোনো কিছু কেন্দ্র। বায়োলজিতে কোষের কেন্দ্র কাকে বলে? কোষের কেন্দ্র বলে নিউক্লিয়াসকে। বায়োলজিতে কোষের কেন্দ্র কাকে বলে? নিউক্লিয়াসকে। তাহলে অ্যাকচুয়ালি সেন্ট্রিওলটা হচ্ছে এমন একটি ক্ষুদ্র অঙ্গাণু যেটা অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে। নিউক্লিয়াসের কি অবস্থান করে? কাছাকাছি অবস্থান করে। এমন একটা ক্ষুদ্র অঙ্গাণু হচ্ছে আমাদের সেন্ট্রিওল। আরেকটু জানতে হবে, এতটুকু জানলে তো এনাফ না, কারণ এতটুকু জানলে তো মোটামুটি চিনা যাচ্ছে না যে সেন্ট্রিওলটা অ্যাকচুয়ালি কী। তাও আমি একটা সেন্ট্রিওল শব্দটা তোমাদেরকে একটু পরিচিত করাচ্ছি। ওল শব্দটা মানে ক্ষুদ্র। এখন ক্ষুদ্র কি? অঙ্গাণু। আর সেন্ট্রিওল শব্দটা আসছে সেন্ট্রি আসছে সেন্টার থেকে। সেন্টার মানে কেন্দ্র মানে বায়োলজির ভাষায় কোষের কেন্দ্র কাকে বলে? নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে এমন একটি ক্ষুদ্র অঙ্গাণু হচ্ছে সেন্ট্রিওল। ওকে, তাও এখনও চিনো নাই সেন্ট্রিওল, কারণ আরও কিছু জানতে হবে আমাদেরকে সেন্ট্রিওল সম্বন্ধে। যাই হোক, তো তোমাদেরকে আমি জিজ্ঞেস করব যে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, যে এমসিকিউতে আসে, এছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে, মেডিকেলে আসে। যেমন তোমাদেরকে আমি যদি জিজ্ঞেস করি যে সেন্ট্রিওল তুমি কোথায় পাবা, কোন কোন জায়গায় পাবা, কোথায় পাবা না, মানে এই সেন্ট্রিওলটা তো আমরা চাইলে সব কোষে পাবো এমন কোনো কথা নেই। কিছু কোষে দেখা যাবে সেন্ট্রিওল নাই, কিছু কোষে আসে। এখন কোন কোষে নাই, কোন কোষে আসে, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। যেমন আমি বলতে পারি এই সেন্ট্রিওলটা অ্যাকচুয়ালি তুমি প্রথমত নিম্ন শ্রেণীর উদ্ভিদে পাবা। নিম্ন শ্রেণীর উদ্ভিদ। এখন নিম্ন শ্রেণীর উদ্ভিদ কারা কারা? যেমন আমি যদি বলি নিম্ন শ্রেণীর উদ্ভিদ বলতে আমরা শৈবালকে বুঝে থাকি। শৈবালও কিন্তু নিম্ন শ্রেণীর উদ্ভিদের আন্ডারে আমরা পড়তে পারি চাইলে। শৈবালও এক প্রকার উদ্ভিদ বলা যায়, বা তুমি আলাদা করে শৈবালও মনে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তো শৈবালে তুমি অবশ্যই সেন্ট্রিওল পাবা। তারপর নিম্ন শ্রেণীর উদ্ভিদ বলতে তোমরা সবাই জানো, আমাদের বায়োলজি বইয়ে আছে, সেটা হচ্ছে মসবর্গীয় উদ্ভিদ এবং ফার্নবর্গীয় উদ্ভিদ।
ঠিক আছে না? তারপর আরেকটা আছে নগ্নবীজি উদ্ভিদ। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি নিম্ন শ্রেণীর উদ্ভিদ, মানে নিম্ন শ্রেণী বলতে বোঝাচ্ছে বিবর্তনের ধারায় এগুলা আগে পৃথিবীতে আসছে, তারপর আপডেটেড জিনিস, মানে আপডেটেড জিনিস যেটা সেটা হচ্ছে আবৃতবীজি। আবৃতবীজিটা হচ্ছে আপডেটেড, মানে এটা উন্নত, বাট বাকিগুলো নিম্ন, মানে শৈবাল বলতে পারো, মসবর্গীয়, ফানবর্গীয়, এগুলো তুমি সেন্ট্রিয়াল পাবা। আর একটা হচ্ছে প্রাণী কোষে পাবা। আমাদের যে প্রাণী কোষ আছে না, যতগুলো প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীতেই তুমি কি পাবা, প্রত্যেকটা প্রাণীর কোষেই তুমি কি পাবা, সেন্ট্রিওল পাবা। সো এই সকল জায়গায় তুমি সেন্ট্রিওল পাবা। এগুলো এমসিকিউতে আসবে, পরীক্ষায় আসবে। আর একটা মনে রাখতে পারো, প্রাণী কিন্তু মনে রাখবা, ছত্রাককে কিন্তু আমরা প্রাণী বলতে পারি চাইলে। তো ছত্রাকও কিন্তু প্রাণীর আন্ডারে পড়ে, খেয়াল করবা, ছত্রাকও কিন্তু প্রাণীর আন্ডারে পারে। যেমন অণুজীব আর কি, অণুজীব, ছত্রাক একটি অণুজীব, তাহলে জীব বলতেছি তো, মানে প্রাণী বলতেছি তো, মানে প্রাণীর আন্ডারে বা প্রাণী বলতে পারো চাইলে। সো ছত্রাকেও কিন্তু কি পাবা, সেন্ট্রিওল পাবা। এখন পাবা না কোথায়, কোথায় পাবো না, কোথায় পাবো না? প্রথমত হচ্ছে আমরা ওই সকল কোষে পাবো না যে সকল কোষ হচ্ছে আদি কোষ। দ্যাট মিনস আমরা আদি কোষই জীবে পাবো না। এখন তোমরা অনেকেই জিজ্ঞেস করবে আদি কোষই জীবে কেন পাবো না? তোমরা বলো আদি কোষ কাকে বলে? সে সকল কোষকেই বলে যে সকল কোষে শুধু রাইবোজোম ছাড়া আর কোনো অঙ্গাণুই থাকবে না। দেখো আদি কোষ কারা? যাদের রাইবোজোম ছাড়া আর কোনো অঙ্গাণু থাকবে না। এখন রাইবোজোম ছাড়া যদি অন্য কোনো অঙ্গাণু না থাকে তাহলে সেন্ট্রিওল থাকার কোনো প্রশ্নই আসে না। দেখো আদি কোষ তো শুধু রাইবোজোমই থাকবে, রাইবোজোম ছাড়া তো বাকিগুলো একটাও থাকবে না। তো বাকিগুলো যদি না থাকে সেন্ট্রিওলও তো থাকবে না, তাই না? তাই আদি কোষের জীবে তুমি কি পাবে না, সেন্ট্রিওল পাবে। এগুলো তুমি লজিক দিয়ে, বেসিক দিয়ে বোঝার চেষ্টা করবো, মুখস্থ করতে হবে না। এখন আদি কোষের জীব কারা? যেমন আমি আদি কোষের জীব, যেমন একটা আমি এক্সাম্পল দিই তোমাকে। একটা আদিবাসী জীব হচ্ছে, কমন আদিবাসী জীব হচ্ছে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া আদিবাসী জীব, সায়ানোব্যাকটেরিয়াও বা ব্লু গ্রিন অ্যালগি ও আদিবাসী জীব, তাই তাদের কি পাবে না, সেন্ট্রিওল পাবে না। এছাড়া তোমরা আর কোথায় পাবে না? এছাড়া তোমরা পাবে না ইস্টে। ইস্ট একটা ছত্রাক, এই যে ছত্রাকের কথা বললাম না, ইস্ট একটা এককোষী ছত্রাক। তো এই ইস্টে তুমি কি পাবা না, তোমার কি বলে এটা, এই সেন্ট্রিওল পাবা না। তারপর ইস্টের পাশাপাশি এক ধরনের শৈবাল আছে যেটাকে বলা হয় ডায়াটম। এই ডায়াটমেও তুমি কি পাবে না, এগুলো স্বচ্ছ টাইপসের শৈবাল, মানে এগুলো অনেক মাইক্রোস্কোপের নিচে অনেক খুব সুন্দর দেখায়, এগুলোর শেপগুলো মাইক্রোস্কোপের নিচে অনেক সুন্দর দেখায়। এগুলো স্বচ্ছ টাইপসের, ক্রিস্টাল ক্লিয়ার টাইপসের শৈবাল। সো এদেরও তুমি কি পাবে না। আর কোথায় পাবে না, আরেকটা, এটাই। তাহলে এই জায়গাগুলোতে তুমি সেন্ট্রিওল পাবে না। তাহলে পাবা এই জায়গায়, পাবা না এই জায়গায়। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আবৃতবীজি উদ্ভিদে পাবে না। আবৃতবীজি মানে কি? আবৃতবীজি মানে হচ্ছে উন্নত শ্রেণীর উদ্ভিদ। উন্নত শ্রেণীর উদ্ভিদে তুমি কখনোই সেন্ট্রিওল পাবে না। তুমি দেখো এখানে লিখছি নিম্ন শ্রেণীর উদ্ভিদে সেন্ট্রিওল পাবা, তাহলে উন্নত শ্রেণীর উদ্ভিদে পাবা না। এখন উন্নত শ্রেণীর উদ্ভিদ কারা? আবৃতবীজি। সো সেন্ট্রিওল কোথায় পাবা, কোথায় পাবে না, এগুলো কিন্তু ছোটোখাটো জিনিস, এগুলো কিন্তু পরীক্ষার সময় একটু মনে রাখতে হবে, কারণ এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে, সেটা যে কোনো জায়গায় হোক, ভর্তি পরীক্ষায় হোক বা ইয়াতে হোক, তোমাদের এইচএসসি পরীক্ষায় হোক, আসবেই এই জায়গাগুলো থেকে। এখন দেখো সেন্ট্রিওল নিয়ে আমরা আলোচনা করতেছি, তো আমরা এখন সেন্ট্রিওল নিয়ে আলোচনা করব। তো সেন্ট্রিওল মোটামুটি একটা আইডিয়া পাচ্ছি, তাও আমরা এতটুকু আইডিয়া পেলে হবে না, সেন্ট্রিওল সম্বন্ধে আমাদের আরেকটু জানতে হবে। দেখি আমরা সেন্ট্রিওল সম্বন্ধে আর কি জানতে পারি। যেমন আমরা এখন যেটা পড়তে পারি সেটা হচ্ছে সেন্ট্রিওলের ভৌত গঠন। সেন্ট্রিওলের ভৌত গঠন, প্রথমে হচ্ছে সেন্ট্রিওলের ভৌত গঠন মানে হচ্ছে সেন্ট্রিওল বাইরের দিক থেকে দেখতে কেমন। একটা হচ্ছে রাসায়নিক গঠন, আর একটা হচ্ছে ভৌত গঠন। ভৌত গঠন মানে হচ্ছে যে বাইরের দিক থেকে দেখতে কেমন। যেমন আমাকে তুমি এখন দেখতেছো না,
অ্যাকচুয়ালি আমাকে দেখতেছো মানে আমার ভৌত গঠনটা তুমি দেখতেছো, কিন্তু আমি যদি তোমার থেকে জিজ্ঞেস করি আমার রাসায়নিক গঠনটা কি, তখন আমার বডির ভিতরে কি কি আছে সেগুলো তোমাকে বলতে হবে। আমার বডির ভিতরে আছে লিপিড, কার্বোহাইড্রেট, তারপর এনজাইম, এগুলো আছে, এগুলো হচ্ছে আমার রাসায়নিক গঠন। বাট এখন না আমাকে দেখতেছো, এটা হচ্ছে আমার বাইরের আকৃতি দেখতেছো, এটা হচ্ছে ভৌত গঠন। ঠিক সেমভাবে আমরা সেন্ট্রিওলকে যদি বাইরে থেকে দেখি কীরকম দেখবো, প্রথমত কীরকম দেখবো দেখি, বলো কীরকম দেখবো বলো। সেন্ট্রিওলকে প্রথমে আমরা অনেক শেপের দেখতে পারি, যেমন নলাকার দেখতে পারি। ব্যান নলাকার মানে কি? নলাকার মানে হচ্ছে নলের মতো। আমরা নলাকারকে অনেক সময় ম্যাথ যখন করি তখন সিলিন্ডারও বলি, খেয়াল করবা, ব্যালন আকারও বলি। দেখো অনেক নাম দেওয়া যায়, বাট শেপ কিন্তু একই রকম। তোমরা দেখবা তোমরা যখন ম্যাথ করো তখন ব্যালন আকারকে তোমরা সিলিন্ডার বলো, সিলিন্ডারকে তোমরা নলাকার বলো। দেখবা তোমরা বলবা মানে সিলিন্ডার হোক, ব্যালন আকার হোক, নলাকার হোক, শেপ কিন্তু সেম, বাট জাস্ট ডিফারেন্ট নাম হচ্ছে আর কি। তারপর অনেক সময় এগুলো দেখতে অনেকটা ঢোলের মতো, ঢোলের মতো। ঢোলকে বলা হয় পিপা, তাই এটাকে বলা হয় পিপাকৃতি। পিপা মানে হচ্ছে ঢোল। ঢোল তো চিনো না? ঢোল হচ্ছে এরকম, তোমরা ঢোল আঁকতে পারো না? এইভাবে ঢোল আঁকবা, ঢোলের এদিক দিয়ে দুইটা মুখ থাকবে, এই জায়গা দিয়ে আমরা বাজাই, দেখতে এরকম। তো ঢোলের মতো দেখতেও বলে, ঠিক আছে। সো অনেক রকম দেখতে, মানে বাইরের দিক থেকে দেখতে এরকম আর কি। আচ্ছা এখন দেখো, তো এটার যে ব্যাসটা একটু আমরা জানার চেষ্টা করব। এটার যে ব্যাসটা হচ্ছে 0.15 থেকে 0.25 মাইক্রোমিটার। এগুলো জাস্ট একটু জেনে রাখবা। এবং যেহেতু আমি বললাম যে এগুলো দেখতে পিপার মতো, মানে ঢোলের মতো, ঢোলের দুইটা মুখ থাকে না, মানে যে মুখে তোমরা কি ঢোল বাজাই, মানে এদিক দিয়ে একটা মুখ থাকে, যেদিক দিয়ে আমরা একটা থাপ্পড় মারি, এদিক দিয়ে একটা মুখ থাকে, এদিক দিয়ে একটা থাপ্পড় মারি, দুই মুখে দুইটা থাপ্পড় মারি ঢোল বাজানোর সময়। তাহলে ঘটনা কি হয়, এদেরও দুইটা প্রান্ত থাকে, দুইটা প্রান্ত মানে উভয় প্রান্ত কিন্তু কি থাকে, খোলা থাকে, উভয় প্রান্ত খোলা। আমি বুঝাচ্ছি ব্যাপারটা। এই যে এটা আমি ঢোল আঁকলাম, তো ঢোলের এটা একটা মুখ, এই মুখে তালি মারি, হাত তোমার কি থাপ্পড় মারি, এই মুখেও একটা থাপ্পড় মারি, তাহলে দুই মুখ, উভয় প্রান্ত, এবং উভয় প্রান্তটা কিন্তু খোলা। এটা ওপেন, এটাও ওপেন, তবে এই জায়গাটা ওপেন না, এই জায়গাটা ওপেন না, এই জায়গাটা ওপেন না, এই জায়গাটা হচ্ছে নিরেট, এই মাঝখানের জায়গাটা হচ্ছে নিরেট মানে বদ্ধ, এই মাঝখানের জায়গাটা হচ্ছে নিরেট, নিরেট মানে কি বদ্ধ। আর এই দুই জায়গাটা হচ্ছে খোলা, এটাও খোলা, এটাও খোলা। এই জিনিসটা যে আমি মোটামুটি আঁকলাম, এটা একটা সেন্ট্রিওল আঁকলাম। দেখো তো এটা দেখতে কিসের মতো? প্রথমত এটা একটা পাইপের মতো লাগতেছে, মানে নলের মতো। আবার এটা বলতে গেলে সিলিন্ডারের মতো লাগতেছে, রুটি বেলো যে ব্যালনের মতো লাগতেছে, আবার ঢোলের মতো লাগতেছে, তাই অনেক নাম দিছে, বাট শেপ কিন্তু সেমই। এখন দেখো সেন্ট্রিওলের ভৌত গঠনে, এটা একটা আমি সেন্ট্রিওলই আঁকলাম। এই সেন্ট্রিওলের কোনো মেমব্রেন নাই। তোমরা নর্মালি জানো যে বিভিন্ন অঙ্গাণুতে মেমব্রেন আছে, বিভিন্ন অঙ্গাণুতে, যেমন মাইটোকন্ড্রিয়াতে মেমব্রেন দেখছিলাম, তারপর ক্লোরোপ্লাস্টে মেমব্রেন দেখছিলাম, বাট এখানে কি নাই মনে রাখবা, মেমব্রেন নাই। তাহলে সেন্ট্রিওল হচ্ছে একটি মেমব্রেনলেস অর্গানিল। মেমব্রেনলেস অর্গানিল মানে হচ্ছে এদের অ্যাকচুয়ালি মেমব্রেন থাকে না। তুমি দেখবা এখানে আমি মেমব্রেন দিচ্ছি না, মেমব্রেন দিলে কিন্তু আমি এভাবে ডাবল লেয়ার দিতাম, এদিক দিয়ে আরেকটা লেয়ার দিতাম, এভাবে কিন্তু আরেকটা লেয়ার দিতাম, কারণ মেমব্রেন সবসময় মোটামুটি ডাবল লেয়ার হয়। সো আমি এটা দিচ্ছি না, তার মানে মনে রাখবা এদের কি নেই, এদের অ্যাকচুয়ালি মেমব্রেন নাই, এদের অ্যাকচুয়ালি কি নাই, মেমব্রেন নাই। এখন এটা কি আঁকলাম, এটা আমরা একটা সেন্ট্রিওল আঁকলাম। কয়টা? একটা সেন্ট্রিওল। তো নর্মালি সেন্ট্রিওল কিন্তু নর্মালি একটা থাকে না, মানে সিঙ্গেল থাকে না। এরা অ্যাকচুয়ালি কাপল হিসেবে থাকতে পছন্দ করে, মানে এরা জোড়ায় জোড়ায় থাকতে পছন্দ করে। তো এটা আমি তো একটা আঁকলাম, এটার একটা কাপল তৈরি করি। কাপলটাকে তুমি লম্বভাবে দিবা, লম্বভাবে বলতে লম্ব আঁকতে পারো না, এভাবে লম্ব আঁকার সময় এভাবে একটা দাগ দাও, এভাবে একটা দাগ দাও, সমকোণ আর কি, অ্যাকচুয়ালি সমকোণ বলাটাই বেটার। তোমরা সমকোণ আঁকতে পারো না, সমকোণ আঁকার সময় এভাবে একটা দাগ দাও, এভাবে একটা দাগ দাও। দেখো এই জিনিসটা হচ্ছে এটা। এখন এই বরাবর একটা আঁকবা, লম্বভাবে আঁকবা, তাহলে এই বরাবর যদি আঁকো তাহলে কীভাবে আঁকবা, এই বরাবর যদি আঁকো তাহলে কীভাবে আঁকবা, এই যে এভাবে আঁকবা, এই যে এভাবে আঁকবা, দেখছো লম্ব বরাবর হয়ে গেছে। এই যে এভাবে আঁকবা, এই যে এভাবে আঁকবা। তাহলে সেন্ট্রিওল, এটা একটা সেন্ট্রিওল, এটা আরেকটা সেন্ট্রিওল,
এবং সেন্ট্রিওলগুলা কিভাবে আছে, জোড়ায় জোড়ায় আছে। দেখো এক জোড়া, এখন জোড়াটা কিভাবে থাকবে, সমকোণে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সমকোণে থাকবে। তাহলে এটা একটা সেন্ট্রিওল, এটা একটা সেন্ট্রিওল কিভাবে থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, সমকোণে। তো এটা জোড়া না, তো জোড়াকে বায়োলজির ভাষায় কি বলে, ডিপ্লোস। তাই এই দুইটাকে একসাথে বলা হয়, এই দুইটাকে একসাথে বলা হয় ডিপ্লোজোম। ডিপ্লোজোম, জোম শব্দটা আসছে, আমরা বারবার এই শব্দটা আমরা পাইয়ে থাকি। সোমা, সোমা, সোম আর কি, সোম মানে সোমা, সোমা মানে বডি, এটা একটা বডি না, বডি। আর ডিপ্লো মানে হচ্ছে কি, জোড়া, জোড়া, জোড়া মানে কি দুই। তাহলে দেখো সেন্ট্রিওল সবসময় জোড়ায় জোড়ায় থাকে, তাই এটাকে একসাথে বলা হয় ডিপ্লোজোম। দেখো তুমি যদি ভেঙে ভেঙে পড়ো, বুঝে বুঝে পড়ো, লজিক দিয়ে পড়ো, জিনিসগুলো কিন্তু একদম মজার, জিনিসগুলো কিন্তু একদম মজার। তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো কি না আমাকে একটু জানাও। আমরা মোটামুটি সেন্ট্রিওলের ভৌত গঠনটা দেখছি, এখন আমরা এই একটা সেন্ট্রিওল নিয়ে একটু ভিতরে জুম করে দেখব অ্যাকচুয়ালি এই সেন্ট্রিওলটা কীভাবে গঠিত। আমরা শুধুমাত্র একটা সেন্ট্রিওল এখন নিব, এই একটা সেন্ট্রিওল নিয়ে আমরা জুম করে দেখব যে এই সেন্ট্রিওলটা কী দিয়ে তৈরি। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন আমরা একটা সেন্ট্রিওলকে কী করে দেখি, জুম করে দেখি। একটা সেন্ট্রিওলকে কী করে দেখি, জুম করে দেখি। তাহলে আমি কি নিব, এখন একটি সেন্ট্রিওল নিব। একটা সেন্ট্রিওলকে যদি তুমি জুম করো তাহলে তুমি এখানে তিনটা অংশ পাবা। একটা সেন্ট্রিওলকে যদি তুমি জুম করো তাহলে ওই একটা সেন্ট্রিওলের তুমি তিনটা অংশ পাবা। প্রথমে দেখো আমি যখন সেন্ট্রিওল আঁকছিলাম তখন এভাবে আমি কি আঁকছিলাম, এভাবে একটা অংশ আঁকছিলাম লম্বা করে, তারপর এভাবে গোল করে একটা অংশ আঁকছিলাম, এভাবে আঁকছিলাম। এই যে জিনিসটা আঁকছি, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি বলতো, এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি দেয়াল। এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, দেয়াল। দেয়াল মানে কি, দেয়াল মানে হচ্ছে প্রাচীর। তাহলে একটা সেন্ট্রিওলের সবসময় কি থাকবে, দেয়াল থাকবে, মানে কি থাকবে, প্রাচীর থাকবে। এখন এই দেয়ালটা বা প্রাচীরটা কিসের প্রাচীর, এটা কিসের মতো দেখতে, সিলিন্ডারের মতো। তাই এটাকে আমরা বলবো কি প্রাচীর, সিলিন্ডার, সিলিন্ডার ওয়াল। তাই এটাকে আমরা কি বলবো, সিলিন্ডার ওয়াল, কারণ এটা দেখতে সিলিন্ডারের মতো। তো এই ওয়ালটা সিলিন্ডারের ওয়াল, মানে সিলিন্ডারের দেয়াল, মানে সিলিন্ডারের প্রাচীর। তাহলে একটি সেন্ট্রিওলে যে পার্টটা থাকে সেটা হচ্ছে সিলিন্ডার, সিলিন্ডার ওয়াল, সিলিন্ডার ওয়াল, একটা সিলিন্ডার ওয়াল থাকে। আচ্ছা এখন দেখো তারপরের অংশটা কি, তারপরের অংশটাই হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ শুধু দেওয়াল দিলে হবে না, ভিতরের অংশগুলো দিতে হবে। ভিতরের অংশটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। দেখো এই ভিতরের অংশটা কিভাবে তৈরি হয়, এই ভিতরের অংশতে এরকম লম্বা লম্বা কিছু নালিকা থাকে, এরকম লম্বা লম্বা কিছু নালিকা থাকে। দেখো আমি আঁকতেছি, আমি কালো করে আঁকি, এটা সবগুলো লাল দিলে তো হবে না, আমি এভাবে কালো করে দিই। দেখো এভাবে ভিতরের ওয়ালে এভাবে লম্বা লম্বা কতগুলো নালিকা থাকে, নালিকা খেয়াল করবা, লম্বা লম্বা নালিকা থাকে, লম্বা লম্বা নালিকা দেখছো এই ভিতরের অংশগুলোতে, বা এই পুরো অংশ জুড়ে লম্বা লম্বা কি থাকে, নালিকা থাকে। আচ্ছা এটা কিন্তু দেখতে কিন্তু গোল, কিন্তু মানে আমার মার্কার দেখো, আমার মার্কারটা কিন্তু সিলিন্ডার, আমার মার্কারটা কিন্তু বেলনাকার, আমার মার্কারটা কিন্তু নলাকার। এখন আমার মার্কারটা কিন্তু ফ্ল্যাট না, আমার মার্কারটা হচ্ছে গোল, দেখছো আমার মার্কারটা হচ্ছে গোল, গোল মানে বুঝছো তো এভাবে রাউন্ড। ঠিক সেমভাবে এটা কিন্তু ফ্ল্যাট না, এটা রাউন্ড। কেমনে বুঝছি রাউন্ড, কারণ দেখো এটা গোল, এটা গোল। তো এই জিনিসটা যদি গোল হয় তাহলে বোঝা যাচ্ছে এটা ফ্ল্যাট না, এটা হচ্ছে গোল, এভাবে গোল, এই যে এভাবে গোল, ঠিক আছে, এটা কিন্তু গোল। এই জিনিসটা দেখলে বুঝবা এটা কিন্তু ফ্ল্যাট না, এটা গোল। ওকে, সো এই গোল অংশটা এভাবে তৈরি হয়েছে এই লম্বা লম্বা কতগুলো নালিকা দিয়ে। কিভাবে, এই নালিকাগুলোর নাম কি, দেখো নালিকা বলতেছি, এই নালিকা, নালিকা প্রথম হচ্ছে এখানে বলতেছি নালিকা। দেখো একটা হচ্ছে নালী আর একটা হচ্ছে নালিকা, দুইটার মধ্যে ডিফারেন্স আছে। যেমন একটা হচ্ছে কণা আর একটা হচ্ছে কণিকা, দুইটার মধ্যে ডিফারেন্স আছে। একটা হচ্ছে নালী আর একটা হচ্ছে নালিকা, আর একটা হচ্ছে কণা আর একটা হচ্ছে কণিকা, দুইটার মধ্যে ডিফারেন্স কি, এখানে ডিফারেন্স হচ্ছে ইকা, 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 ইকা শব্দটার অর্থ হচ্ছে ক্ষুদ্র, ইকা শব্দটার অর্থ হচ্ছে ক্ষুদ্র। তাহলে নালীর তুলনায় নালিকা ক্ষুদ্র, কণার তুলনায় কণিকা ক্ষুদ্র। এগুলো তো অনেক ক্ষুদ্র জিনিস, তাহলে ক্ষুদ্র জিনিস হলে নালী বলবো, কেন বলবো নালিকা।
যেমন ক্ষুদ্র জিনিস হলে কণা না বলে, কণার চেয়ে ছোট যেটা সেটা কণিকা, নালীর চেয়ে যেটা ছোট সেটা নালিকা। এখন ছোট যেগুলো না, তো এগুলোকে বলা অনেক ছোট বিধায় এগুলোকে বলা হয় অনুনালিকা। এগুলোকে কি বলে? অনুনালিকা। তোমরা অনেকে বাংলাটা বুঝো না, দেখে ইংরেজিতে বলি। ইংরেজিতে নালী মানে হচ্ছে টিউব, ইংরেজিতে নালী মানে হচ্ছে টিউব। তাহলে নালীর চেয়ে ছোট হইলে এটাকে টিউব বলা যাবে না, এটাকে বলতে হবে টিউবিউল। আমরা নলকূপকে কিন্তু টিউবিউল বলি, খেয়াল করবা। তাহলে টিউব মানে নালী, টিউবিউল মানে নালিকা। তাহলে এটার নাম দেখো, এটা হচ্ছে নালিকা মানে কি? টিউবিউল। আর অনু মানে হচ্ছে কি? মাইক্রো। তাহলে এটার নাম হচ্ছে মাইক্রো টিউবিউল। এখন তোমরা চিনতে পারছো, তোমরা মাইক্রো টিউবিউল ছিল কিন্তু বাংলাটা ছিল না, মাইক্রো টিউবিউল। তাহলে এই যে লম্বা লম্বা নালীর মতো, নালিকার মতো যেগুলো দেখা যায় এগুলোর নাম হচ্ছে অনুনালিকা বা মাইক্রো টিউব। তার মানে সেকেন্ড পার্টটা হচ্ছে এই যে সিলিন্ডারের ওয়াল মানে দেয়ালটা যে অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে, এই দেয়ালটা অ্যাকচুয়ালি কে তৈরি করতেছে? এই যে দেয়ালটা তৈরি করলাম, এই দেয়ালটা অ্যাকচুয়ালি তৈরি করতেছে এই মাইক্রো টিউবুলগুলো। এখন মাইক্রো টিউবুলগুলো কখনো একলা থাকে না, তারাও কিন্তু একলা থাকতে পছন্দ করে না। মানে হচ্ছে এই যে মাইক্রো টিউবুলগুলোর কথা আমি বলতেছি, এই মাইক্রো টিউবুলগুলা একলা একটা আকারে থাকে না, মানে এভাবে একটা আকারে থাকে না, এরা সবসময় তিনটা করে থাকে। যেমন দেখাচ্ছি, এই দেখো এটা একটা মাইক্রো টিউবুল লাগতেছি, দেখো এটা একটা মাইক্রো টিউবুল আঁকলাম। এখন একটা মাইক্রো টিউবুল থাকে না একলা, এর সাথে পাশাপাশি আরেকটা মাইক্রো টিউবুল থাকবে। এগুলোকে ম্যাচের কাঠি কল্পনা করো, পাশাপাশি ম্যাচের কাঠি রাখো, দুইটা আরেকটা রাখো, তিনটা ম্যাচের কাঠি পাশাপাশি একসাথে রাখো। তোমরা এগুলোকে ম্যাচের কাঠি কল্পনা করো এবং ম্যাচের কাঠি তিনটা একসাথে রাখো। তাহলে এখানে কিন্তু তিনটা মাইক্রো টিউবিউল, খেয়াল করো মাইক্রো টিউবিউল কয়টা? তিনটা। তাহলে ওরা কিন্তু সিঙ্গেল করে থাকে না, ওরা তিনটা করে থাকে। তো তিনটা করে থাকলে তিনটাকে বলা হয় ত্রয়ী। কাপল মানে জোড়া, ট্রিপলেট মানে ত্রয়ী, মানে তিনটা, ট্রিপল, ত্রয়ী। ত্রয়ী কি? মাইক্রো টিউবিউল মানে ত্রয়ী অনুনালিকা, ত্রয়ী অনুনালিকা। তাহলে এগুলোকে কি বলে? ত্রয়ী। তার মানে মাইক্রো টিউবিউলগুলো একটা আকারে থাকে না, তিনটা আকারে থাকে। এটাকে ইংরেজিতে বলে ট্রিপলেটস। ইংরেজিতে কি বলে? ট্রিপলেটস। কেন ট্রিপলেটস বলে? কারণ ত্রয়ী মানে ইংরেজিতে কি? ট্রাই মানে কি? তিন। তাহলে ট্রাই, দেখো ট্রাই, ট্রিপলেটস, এই দেখো ট্রাই মানে তিন, ট্রিপলেটস। এখন ভাইয়া ঠিক আছে, বুঝলাম যে এই অনুনালিকাগুলা তিনটা করেই একসাথে থাকে। এখন তিনটা করে ভাইয়া এরকম কয়টা থাকবে? মানে এরকম তিনটা করে, এটা এক সেট আর কি। এটা কয় সেট? এটা চিন্তা করো, এটা হচ্ছে এক সেট। তুমি এক সেট ম্যাচের কাঠি এভাবে বানাবা আর কি। এখন ম্যাচের কাঠি কি এক সেট এই তিনটাই থাকে? এক প্যাকেটে কি ম্যাচের কাঠি তিনটা থাকে? এরকম করে তিনটা থাকবে নাকি অনেকগুলো থাকবে? অনেকগুলো থাকবে। তো তুমি অ্যাকচুয়ালি অনেকগুলোর মধ্যে তুমি এভাবে তিনটা করে সেট বানাবা, তিনটা করে সেট করে এগুলোকে গোল করে সাজাবা। কারণ এই জিনিসটা আমি বারবার বলতেছি গোল, দেখো দেখো এই জিনিসটা হচ্ছে গোল, দেখছো? এটা দেখেই বোঝা যাচ্ছে আসলে অ্যাকচুয়ালি এই জিনিসটা গোল। তাহলে এই এক সেট এরকম কয়টা মিলে এরকম গোল করে সাজাবে? এটাই হচ্ছে প্রশ্ন। মানে ধরো নাও এরকম একটা সেট নিলাম, তো এদিক দিয়েও আমি এরকম নিতে পারি চাইলে এক সেট, এভাবেও আমি এক সেট নিতে পারি, এদিক দিয়েও এক সেট নিতে পারি এরকম, তাই না? এরকম আমরা এক সেট নিতে পারি, এরকমও আমরা এক সেট, এভাবে এটা এভাবে গোলভাবে সাজাবে। এরকম কয়টা থাকবে? যেমন এখানে তো আপাতত আমি তিনটা আঁকলাম, একটা, দুইটা, তিনটা, অ্যাকচুয়ালি এরকম থাকবে নয়টা। কয়টা? নয়টা। তাহলে দ্বিতীয় অংশটা কি বলো তো? ত্রয়ী অনুনালিকা। দ্বিতীয় অংশটা হচ্ছে ত্রয়ী অনুনালিকা। ত্রয়ী অনুনালিকা মানে কি? এই দেখো এই যে তিনটা অংশ মিলেই তৈরি করে ত্রয়ী অনুনালিকা। এখন এরকম কি শুধু এক সেট থাকবে? না, এরকম থাকবে 9 সেট। 9 সেট মানে কি? 9টা। তাহলে আমি এখানে কয়টা আঁকছি ভাইয়া? আমি এখানে 3টা আঁকছি। আমার তো 9টা আঁকতে হলে সময় যাবে, আমি 9টা আঁকার দরকার আছে আগের দোকানে। আমি কয়টা আঁকছি? এখানে 3টা আঁকছি আর কি। তোমরা এরকম তিনটা করে কয়টা মনে রাখবা? 3 3 9। তোমাদের কাছে একে দেখাইতে হবে না, তোমরা শুধু এরকমই দেখাবা, এরকমই দেখাবা। তাহলে কয়টা থাকবে? 9টা। আমি এখানে কয়টা আঁকছি? 3টা। তাহলে আরও কয়টা আছে? আরও 6টা আছে। এভাবে গোল করে 9টা থাকবে, গোল করে 9টা থেকে এই জিনিসটা তৈরি করবে। তাহলে এই যে সিলিন্ডার ওয়ালটা অ্যাকচুয়ালি কে তৈরি করতেছে? এই ত্রয়ী অনুনালিকা। এই সিলিন্ডার ওয়ালটা অ্যাকচুয়ালি কে তৈরি করতেছে? এই দেয়ালটা কে তৈরি করতেছে? ত্রয়ী অনুনালিকা। কয়টা? এখানে লিখলাম কয়টা? 9টা। এরকম 9টা গোল করে সাজানো অবস্থায় এই দেয়ালটা তৈরি করতেছে।
এখন একটা জিনিস দেখবা যে এই ত্রয়ী অনুনালিকা নলিকা শুধুমাত্র যদি আমি এই একটার কথা চিন্তা করি, আমি শুধু এই একটা ত্রয়ী অনুনালিকার কথা চিন্তা করি, এই একটা ত্রয়ী নালিকাতে কয়টা অনুনালিকা আছে? 3টা। প্রত্যেকটা অনুনালিকাকে বলা হয় উপনালিকা। প্রত্যেকটা অনুনালিকা বলে কে? উপনালিকা। মানে হচ্ছে একটা ত্রয়ী অনুনালিকার মধ্যে কয়টা অনুনালিকা আছে? 3টা। 3টাকে বলা হয় উপনালিকা। মানে আমরা বলি না যে পৃথিবী হচ্ছে গ্রহ, উপগ্রহ হচ্ছে চাঁদ, তার মানে উপগ্রহটা অ্যাকচুয়ালি পৃথিবী থেকেই তো আসছে, তাই না? তো ঠিক সেমভাবে এই ত্রয়ী অনুনালিকা বা এই উপনালিকা থেকেই তো ত্রয়ী অনুনালিকাটা আসছে। মানে উপনালিকাগুলো মিলেই তো, 3টা উপনালিকা মিলেই তো এই ত্রয়ী অনুনালিকা তৈরি হয়েছে। তার মানে এখানে 3টা আছে না, এ দেখো 1টা 2টা 3টা, এগুলোকে প্রত্যেকটাকে বলা হয় উপনালিকা। এটা উপনালিকা, এটা উপনালিকা, এটা উপনালিকা। তো আশা করি উপনালিকা টার্মটা বুঝতে পারছো। এটা উপনালিকা, এটা উপনালিকা, এটা উপনালিকা, এগুলো বইয়ে আছে। সো এগুলো কনফিউশন সৃষ্টি করতে পারে তোমাদেরকে। এখন 9টা ত্রয়ী অনুনালিকা মিলে সিলিন্ডার ওয়াল তৈরি করবে, ভালো কথা। এখন দেখো এগুলো কীভাবে এভাবে আলাদা থাকবে? কারণ আলাদা আকারে যদি থাকে তাহলে এগুলো ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। চিন্তা করো, তুমি কতগুলো লাঠির সেটকে একসাথে রাখতে চাচ্ছ। এখন লাঠির সেটগুলোকে একসাথে রাখলে তো হবে না, এগুলো ছুটে যেতে পারে। তুমি কি করবা? রশি দিয়ে বাঁধবা। তাহলে এই যে 9টা ত্রয়ী অনুনালিকা, এই 9টা ত্রয়ী অনুনালিকা যেভাবে তুমি পাশাপাশি গোল করে রাখবা, একসাথে রাখতে চাচ্ছ। এখন একসাথে রাখতে হলে তো তোমার এই 9টাকে একসাথে বাঁধতে হবে। তাহলে আমরা এই জিনিসকে কিছু উপাদান দিয়ে বেঁধে দিব, কিছু উপাদান দিয়ে এভাবে গোল করে বেঁধে দিব যাতে এগুলো একসাথে থাকে। এই উপাদানটাকে বলা হয় লিঙ্কার। লিঙ্কার মানে কি? যোজনী। মানে এখানে কিছু কেমিক্যাল থাকবে, এই কেমিক্যালগুলো দিয়ে এভাবে গোল করে এগুলোকে একসাথে বাঁধবো যাতে এগুলো ছুটে না যায়। তাহলে আমরা বুঝাইতে পারলাম যে একটা সেন্ট্রিওলের কয়টা অংশ? 3টা। সিলিন্ডার ওয়াল, ত্রয়ী অনুনালিকা, যোজনী। যোজনীর কাজ কি? যোজনীর কাজ হচ্ছে এই 9টা ত্রয়ী অনুনালিকাকে একসাথে বাঁধানো। যেরকম অনেকগুলো লাঠির সেটকে আমরা যেরকম রশি দিয়ে বাঁধবো, ঠিক সেভাবে 9টা ত্রয়ী অনুনালিকাকে আমরা কিছু উপাদান দিয়ে, প্রোটিন লাইক উপাদান দিয়ে বাঁধবো, একসাথে বাঁধবো। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সো এখান থেকে তোমরা একটা জিনিস তোমরা হয়তো, আচ্ছা ওকে, এটি আর কিছু না। তোমরা আমাকে বলো এতটুকু বুঝতে পারছো না, একটু কমেন্টে জানাও এতটুকু বুঝতে পারছো কিনা। যদি এতটুকু বুঝতে পারো তাহলে আমরা সেন্ট্রিওলের কাজে চলে যাব। তোমরা কি এতটুকু বুঝতে পারছো না? এখন আমরা সেন্ট্রিওলের কাজে চলে যাব। জি রাহুল বলতেছ? জি ভাইয়া, ওকে ওকে, তাহলে বুঝলে ভালো। এখন দেখো সেন্ট্রিওলের কাজটা অ্যাকচুয়ালি কোথায়? তোমরা অনেকে এই মাইক্রোটিউবিউল দেখতেছো না? মাইক্রোটিউবিউল মিলেই তো সেন্ট্রিওল তৈরি হচ্ছে। এখন মাইক্রোটিউবিউলের ফাংশনটা তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি সেন্ট্রিওলের ফাংশন বুঝতে পারবা। তাহলে আমরা যদি এই সেন্ট্রিওলের কাজ নিয়ে আলোচনা করি, মানে হচ্ছে মাইক্রোটিউবিউলগুলো মিলেই তো সেন্ট্রিওল তৈরি করতেছে, তাহলে মাইক্রোটিউবিউলের কাজ যা, সেন্ট্রিওলের কাজ যা। একটা ফেমাস কাজ হচ্ছে কোষ বিভাজনের সময়। তোমরা জানো কোষ বিভাজনের সময় সেন্ট্রিওল 2 মেরুতে চলে যায়। এটা যদি একটা কোষ হয়, কোষের এই মেরুতে একটা সেন্ট্রিওল চলে যায়। এরকম সেন্ট্রিওল কীভাবে থাকে? সবসময় আমি কি বললাম একটু আগে, কীভাবে বললাম? জোড়া জোড়া থাকে। জোড়া জোড়া কীভাবে থাকে? এভাবে সমকোণে থাকে। জোড়া জোড়া কীভাবে থাকে? এভাবে সমকোণে থাকে। এই মেরুতে একটা সেন্ট্রিওল এক সেট সেন্ট্রিওল চলে যাবে, ঠিক সেমভাবে এই মেরুতে এক সেট সেন্ট্রিওল চলে যাবে কোষ বিভাজনের সময়। এখন সেন্ট্রিওলে কি আছে? মাইক্রোটিউবিউল, অনুনালিকা। তো অনুনালিকাগুলো কি করবে বলো? এখান থেকে কি হবে? অনুনালিকাগুলো এভাবে আস্তে আস্তে ছুটানো শুরু করবে। এদিক থেকে স্পাইডারম্যান যেরকম মাকড়সার জাল ছুঁড়ে, ঠিক সেমভাবে এরা এভাবে কী ছুড়বে? মাকড়সার জাল ছুড়বে। এও ছুড়বে, 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 এও ছুড়বে। তাহলে এখানে এভাবে কি মাকড়সার জাল ছুলতেছে। তো মনে আছে এটা তোমরা যখন কোষ বিভাজন পড়ছো, এটাকে বলা হয়, এই জিনিসটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্র।
তাহলে সেন্ট্রিওলের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করা। স্পিন্ডল যন্ত্রের পাশাপাশি তোমরা জানো, আমি যখন কোষ বিভাজনটা পড়েছিলাম বেসিক দিয়ে, তখন এভাবে এখান থেকেও কিছু মাইক্রোটিউবিউল বের হয়, কিছু মাইক্রোটিউবিউল বের হয়, এগুলো দেখতে স্টারের মতো বিধায় এই জিনিসগুলোকে আমি বলছিলাম স্টার তন্তু। এগুলো অ্যাকচুয়ালি প্রাণী কোষে দেখা যায়, অন্য কোথাও দেখা যাবে না। যে স্পিন্ডল যন্ত্র বলো বা স্টার তন্তু বলো, এগুলা মানে স্টার তন্তুটাই মূলত তুমি প্রাণী কোষে দেখবা, প্লাস স্পিন্ডল যন্ত্র তো থাকবেই। বাট উদ্ভিদ কোষে শুধুমাত্র তুমি স্পিন্ডল যন্ত্র দেখবা, কিন্তু স্টার তন্তুটা দেখবা না। এটাই হচ্ছে আনসার। তাহলে আশা করি সেন্ট্রিওলের কাজটা বুঝতে পারছো যে সেন্ট্রিওলের কাজটা অ্যাকচুয়ালি কি। সেন্ট্রিওলের 1 নম্বর কাজ হচ্ছে যে কোষ বিভাজন হয় স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। তাহলে এটা হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ তো বুঝেই ফেলছো যে স্পিন্ডল যন্ত্র যদি তৈরি না হয় তাহলে কোষ বিভাজন হবে না। তাহলে কোষ বিভাজনে সাহায্য করা কার কাজ? কোষ বিভাজনে সাহায্য করা হচ্ছে সেন্ট্রিওলের কাজ। স্পিন্ডল যন্ত্র সৃষ্টি না হলে তো কোষ বিভাজন কখনোই হবে না। তাহলে কোষ বিভাজনে সাহায্য করা কার কাজ নিয়ে 3 নম্বর কাজ হচ্ছে, তোমরা যখন শুক্রাণু দেখো, শুক্রাণুর একটা লেজ থাকে। শুক্রাণুর লেজ তৈরি করতে হলে আমার লাগবে মাইক্রোটিউবিউল, কারণ মাইক্রোটিউবিউল হচ্ছে এরকম লম্বা লম্বা, এবং মাইক্রোটিউবিউল দিয়ে নাড়াতে সাহায্য করে। মাইক্রোটিউবিউল কোনো কিছু নাড়াতে সাহায্য করে। এখন শুক্রাণুর আছে এভাবে একটা লেজ, তোমরা জানো লেজটা নাড়ায় তারা সামনের দিকে অগ্রসর হয়। তাহলে লেজটা নাড়ানোর জন্য লাগবে মাইক্রোটিউবিউল, আর মাইক্রোটিউবিউল আসবে কোত্থেকে? সেন্ট্রিওল থেকে। তাই শুক্রাণুর লেজ গঠনে সেন্ট্রিওলের ভূমিকা আছে। এরকম সেম মানে নাড়ানোর ক্ষেত্রে, এই যে এটার মতো নাড়ানোর ক্ষেত্রে কিছু কোষ আছে আমাদের বডিতে, যেমন একটা হচ্ছে ফ্লাজেলা যুক্ত কোষ, যেখানে ফ্লাজেলা থাকে, আর একটা হচ্ছে সিলিয়া যুক্ত কোষ, সেটা হচ্ছে কি সিলিয়া থাকে। তাহলে ফ্লাজেলা ও সিলিয়া সৃষ্টিতেও কার ভূমিকা আছে? সেন্ট্রিওলের। কারণ ফ্লাজেলাও নড়াচড়া করবে, সিলিয়াও নড়াচড়া করবে, আর নড়াচড়ার কাজ কার? মাইক্রোটিউবিউল কোথেকে আসে? সেন্ট্রিওল থেকে। এগুলাই হচ্ছে তোমার সেন্ট্রিওলের কাজ। মুখস্থ করতে হবে না, বুঝে পড়ে ফেলবা। তাহলে আমাদের সেন্ট্রিওল টপিকটা শেষ। নেক্সটে আমরা এখন পড়ব হচ্ছে যে তোমার নিউক্লিয়াস। তোমরা সবাই কিন্তু নিউক্লিয়াস চিনো, আমিও একটু তোমাদেরকে নিউক্লিয়াস চিনাই। নিউক্লিয়াস শব্দটা আসছে তোমার নাট থেকে। নাট মানে অনেক সময় নাটকে বলা হয় নাক্স। এটা শব্দটার অর্থ হচ্ছে কেন্দ্র। তোমরা জানো আমাদের যে কোষের কেন্দ্র আছে, কোষের কেন্দ্রকে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস কি? একটা কোষের কেন্দ্র। কোষের কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস। আবার তোমরা জানো আমাদের বডির একটা গুরুত্বপূর্ণ অংশ আছে যেটা আমাদের বডির সকল অংশ নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে আমাদের ব্রেইন। ঠিকভাবে একটা কোষের একটা অংশ আছে যেটা ওই কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে আমাদের বডির মতো, সেটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে আমাদের বডির ব্রেইন যেরকম আমাদের সকল অংশ নিয়ন্ত্রণ করে, ঠিক সেমভাবে কোষের নিউক্লিয়াসও ব্রেইনের মতো সকল অংশ নিয়ন্ত্রণ করে। তাই নিউক্লিয়াসকে বলা হয় কোষের ব্রেইন। নিউক্লিয়াসকে কি বলা হয়? কোষের ব্রেইন বলা হয়। পরীক্ষায় যদি আসে নিউক্লিয়াসকে কেন কোষের ব্রেইন বলা হয়, আশা করি তোমরা বলতে পারবা। কোষের ব্রেইন কেন বলা হয়? কারণ আমাদের বডির ব্রেইন যেরকম আমাদের বডির সকল অংশ নিয়ন্ত্রণ করে, নিউক্লিয়াসে একটা কোষের নিউক্লিয়াসে ঠিক সেমভাবে আমাদের ব্রেইনের মতো সকল অংশ নিয়ন্ত্রণ করে। তাই এটাকে বলা হয় কোষের ব্রেইন। এখন সবাই জানো নিউক্লিয়াস আঁকতে পারো, আমিও মোটামুটি এখানে একটা নিউক্লিয়াস এঁকে দেখাচ্ছি। তোমরা জানো একটা নিউক্লিয়াসের এরকম বাইরের দিকে মেমব্রেন থাকে। অবশ্য মেমব্রেন সবসময় ডাবল মেমব্রেন হয়, তবে মজার ব্যাপার হচ্ছে এই মেমব্রেনগুলো কিন্তু দেখো কীরকম, এভাবে গ্যাপ দিয়ে মেমব্রেনগুলো থাকে। মজার ব্যাপার হচ্ছে এই মেমব্রেনগুলো থাকে হচ্ছে গ্যাপ দিয়ে। তোমার গ্যাপ দিয়ে। ঠিক আছে, আমি এটা একটু মুছে দিচ্ছি, এটা দিয়ে আমার জানার দরকার নেই। মজার বিষয় হচ্ছে কি, মেমব্রেনগুলো থাকে হচ্ছে কি তোমার গ্যাপ দিয়ে, একটু গ্যাপ দিয়ে থাকে। কেন থাকে সেটা আমি তোমাদেরকে একসময় ব্যাখ্যা করছিলাম, কেন এভাবে ছিদ্র থাকে সেটা ব্যাখ্যা করছিলাম। সমস্যা নাই, আমরা আজকেও বলবো। এখন এটাই হচ্ছে মেমব্রেনগুলো গ্যাপ থাকে। একটু মনোযোগ দিবা, এটা হচ্ছে আমাদের কোষ। এই দেখো এই অংশটাই হচ্ছে আমাদের কোষ, মানে এই অংশটা হচ্ছে কোষের সাইটোপ্লাজম।
আর এটা হচ্ছে নিউক্লিয়াস। এখন দেখো এই অংশটা, দেখো এই অংশটা কোষের নিউক্লিয়াসের বাইরের দিকে, তাই এটাকে বলা হয় বাইরের মেমব্রেন। এটাকে বলা হয় কি মেমব্রেন? বাইরের মেমব্রেন, কারণ এটা নিউক্লিয়াসের বাইরে। আর এই অংশটা দেখো, এই অংশটা কিন্তু নিউক্লিয়াসের দিকে মানে ভিতরে, তাই এটাকে বলা হয় ভেতরের মেমব্রেন। তাহলে নিউক্লিয়াসের মেমব্রেন দুই স্তর বিশিষ্ট, একটা হচ্ছে বাইরের দিকে থাকে আর একটা হচ্ছে ভিতরের দিকে থাকে। কোনটা বাইরের দিকে থাকে কোনটা ভিতরে থাকে বুঝতেই পারতেছো। তাহলে বুঝতেই পারতেছো মেমব্রেন দ্বিস্তরী মানে ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। ফ্লুইড মোজাইক মডেলের যে ফসফোলিপিড বাইলেয়ার ওটা দিয়েই তো তৈরি, তাই না? সেমই তো হবে সবগুলা। এখন মনোযোগ দাও, এই মেমব্রেনগুলো কিন্তু কিছু অংশে এভাবে ছিদ্র বিশিষ্ট। আমরা একবার বলছিলাম ছিদ্রগুলো কেন থাকে, আজকেও বলবো, সমস্যা নেই। তো এগুলোকে কি বলে? ছিদ্র। ছিদ্র মানে কি? রন্ধ্র। রন্ধ্র মানে ছিদ্র। তাহলে এগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র, কারণ এটা নিউক্লিয়াসের ছিদ্র আর কি, তাই না? নিউক্লিয়াসের ছিদ্রগুলো এগুলো বলে নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র কেন থাকে সেটা আমি একবার বলছিলাম, আজকেও বলবো, সমস্যা নেই। আচ্ছা, আর কি থাকে নিউক্লিয়াসের? কি থাকে নিউক্লিয়াসের ভিতরে? তোমরা দেখবা এভাবে একটা ঘন করে কালো বস্তু থাকে, এভাবে ঘন করে একটা কালো বস্তু থাকে। এটা নিউক্লিয়াস থেকেও ছোট বিধায় এটাকে নিউক্লিয়াস না বলে বলে নিউক্লিওলাস। নিউক্লিওলাস কেননা এটা নিউক্লিয়াস থেকেও ছোট, ঘন কালো বস্তু। তারপর তোমরা দেখবা এখানে এভাবে তোমার এখানে এভাবে এটার ভিতরে তরল পদার্থ থাকে। এটার ভিতরে এরকম কি থাকে? তরল পদার্থ থাকে। এই তরল পদার্থর নাম কি? নিউক্লিওপ্লাজম। এই তরল পদার্থর নাম কি? এই তরল পদার্থের নাম হচ্ছে এই তরল পদার্থের নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। প্লাজম মানে হচ্ছে তরল পদার্থ, নিউক্লিয়াসের তরল পদার্থ। এবং মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে তোমরা জানো ক্রোমোজোম থাকে, তবে এই ক্ষেত্রে আমরা ক্রোমোজোম বলবো না। এরকম একটা জালের মতো ছড়ায় ছিটানো এরকম পেঁচানো বস্তু থাকে, জালের মতো ছড়ানো ছিটানো একটা পেঁচানো বস্তু থাকে, এবং ওইখানকার একটা নির্দিষ্ট অংশ নিউক্লিয়াসের সাথে যুক্ত থাকে। একটা নির্দিষ্ট অংশ দেখো নিউক্লিয়াসের সাথে যুক্ত করে দিছি। এই যে জালের মতো ছড়া ছিটা যে অংশটা থাকে এটার নাম কি? দেখো এটা নিউক্লিয়াসে থাকে বিদায় এটার নাম নিউক্লিয়ার। তারপর রেটিকুলাম। দেখো রেটিকুলাম শব্দটার অর্থ হচ্ছে জাল। দেখো তুমি এটা জালের মতো ছড়া ছিটাই আছে, তবে বাংলায় এটাকে, তবে অন্য নামে এটাকে কি বলে? দেখো অন্য নামে এটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু। দেখো ক্রোমোজোম বলতেছে না, কারণ ক্রোমাটিন তন্তু আর ক্রোমোজোম দুটোটা টার্মই কিন্তু ভিন্ন জিনিস, দুটোটা সেম হলেও কিন্তু ভিন্ন, মানে কিছু ক্ষেত্রে মানে অবস্থা বিশেষে ভিন্ন। একটা সেম বস্তু জাস্ট অবস্থা বিশেষে ভিন্ন। এটাকে তুমি ক্রোমোজোম বলবা না, এটাকে তুমি ক্রোমোজোম বলবা না, এটাকে তুমি বলবা ক্রোমাটিন তন্তু। এখন অনেকে তন্তু তো বুঝো ফাইবার, ক্রোমাটিন মানে কি বললে আমি বুঝাবো। ক্রোমাটিন মানে হচ্ছে ডিএনএ। তোমরা জানো ক্রোমোজোমে ডিএনএ আছে, প্লাস ডিএনএ প্লাস প্রোটিন। ক্রোমাটিন তন্তু বলতে বুঝাইতে যাচ্ছি এটা হচ্ছে তোমার ডিএনএ। ডিএনএর সাথে সাথে কি থাকবে? আবার প্রোটিনও থাকবে, মানে ডিএনএ প্লাস প্রোটিনই হচ্ছে ক্রোমাটিন তন্তু। অ্যাকচুয়ালি এটাকে ক্রোমোজোম কেন বলি নেই, কারণ হচ্ছে আমি এখানে যে কোষটা দেখাইছি এই কোষটা আসলে কোন অবস্থায় আছে জানো? এই কোষটা অ্যাকচুয়ালি আছে ইন্টারফেস অবস্থায়। তোমরা জানো কোষ বিভাজনে পড়ছো, কোষের দুইটা অবস্থা, একটা হচ্ছে ইন্টারফেস অবস্থা, একটা হচ্ছে মাইটোসিস অবস্থা মানে বিভাজনরত অবস্থা। একটা কোষ কিন্তু বেশিরভাগ সময় ইন্টারফেস অবস্থায় সময় কাটায়। সো এটা হচ্ছে ইন্টারফেস অবস্থা। আর ইন্টারফেস অবস্থায় তুমি ক্রোমোজোম পাবা না, তুমি অ্যাকচুয়ালি পাবা এরকম জালের মতো ছড়ায় ছিটানো ক্রোমাটিন তন্তু। যখন এই কোষটা মাইটোসিসে যাবে তখনই তুমি ক্রোমাটিন তন্তু থেকে কি পাবা? ক্রোমোজোম পাবা। তার মানে ক্রোমাটিন তন্তু কখন আর ক্রোমোজোম কখন? ক্রোমাটিন তন্তু হচ্ছে ইন্টারফেস অবস্থা, আর এখান থেকে তুমি ক্রোমোজোম কখন পাবা? যখন এটা কোষ বিভাজনে যাবে মানে মাইটোসিসে যাবে। সো পার্থক্য বুঝো, সেম জিনিস না দোনোটা, মানে অবস্থা বিশেষে কিন্তু ভিন্ন। সো আশা করি বুঝতে পারছো। এখন আসো আমরা এই যে নিউক্লিয়ার রন্ধ্রটা নিয়ে একটু আলোচনা করব। আমি এই জায়গাটা নিয়ে আলোচনা করব। একটু দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি কোন জায়গাটা নিয়ে আলোচনা করব। আমি বক্স করে দেখাচ্ছি। এই দেখো এই জায়গাটা দেখো, এই এতটুকু পর্যন্ত বক্স করলাম।
এই এতটুকু পর্যন্ত বক্স করলাম, ঠিক আছে? এতটুকু পর্যন্ত বক্স করে এই জায়গাটা আমরা জুম করে দেখাবো, জুম করে দেখবো এই রন্ধটা অ্যাকচুয়ালি কীরকম, এটাই দেখবো। এখন দেখো জুম করার সময় একটু খেয়াল করবা আমি এতটুকু অংশ কেন নিছি, একটু খেয়াল করো। এতটুকু অংশের মধ্যে এই অংশটা দেখো, নিউক্লিয়ার মেমব্রেনের বাইরের দিকের অংশটা দেখো, এই অংশটা কি দেখো, এই অংশটা হচ্ছে সাইটোপ্লাজম, একটু মনোযোগ দিবা। এই নিউক্লিয়ার মেমব্রেনের বাইরের এই অংশটা, এই পুরো অংশটা সাইটোপ্লাজম না? আর এই অংশটা তো ছিদ্র, এটা তো বুঝতেই পারতেছো, এই অংশটা কিন্তু সাইটোপ্লাজম। আর এই অংশটা দেখো, এই ভিতরের অংশটা দেখো, এই ভিতরের অংশটা তো বুঝতেই পারতেছো কি, নিউক্লিওপ্লাজম। ভিতরের অংশটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, এই অংশটা, এই যে ভিতরের অংশ। সো এটার মেমব্রেনের এই সাইডে নিউক্লিয়াসের ভিতরে, এই সাইড নিউক্লিয়াসের বাইরে, মাঝখানে ছিদ্র, এটাই। এই জিনিসটাই এখন আমরা তোমাদেরকে একটু জুম করে দেখাবো, একটু মনোযোগ দিবা। দেখো আমরা ওই সেম নিউক্লিয়ার মেমব্রেন আঁকবো। দেখো নিউক্লিয়ার, এটা হচ্ছে আমাদের সেই কোষটা, এই যে আগে কোষ আঁকতেছি, দেখো এই যে আমরা কি আঁকলাম, কোষ আঁকলাম, ওকে ফাইন। এটা আমরা কি আঁকলাম, কোষ আঁকলাম। এবং তোমরা জানো কোষের ভিতরে থাকবে নিউক্লিয়াস, কোষের ভিতরে কি থাকবে, নিউক্লিয়াস। এই পাশটা তোমরা কি কল্পনা করবো, নিউক্লিয়াস, এই পাশটা নিউক্লিয়াস কল্পনা করো, এই পাশটা তুমি নিউক্লিয়াস কল্পনা করো, এই পাশে নিউক্লিয়াস কল্পনা করো, আর এই পাশটাকে তুমি সাইটোপ্লাজম কল্পনা করো। নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের মাঝখানে তাহলে কি থাকবে, নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে দেখো আমরা এখন নিউক্লিয়ার মেমব্রেন আঁকবো। এই দেখো নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে দেখছো এই জিনিসটা কি, এই জিনিসটা কি, নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেনের এই পাশটা হচ্ছে নিউক্লিয়াস, এই পাশটা হচ্ছে সাইটোপ্লাজম। একটু মনোযোগ দিবা, নিউক্লিয়ার মেমব্রেন কয় স্তরী, দ্বিস্তরী। একটু ভালোভাবে দেখবা, এটা হচ্ছে নিউক্লিয়াসের দিকে না, নিউক্লিয়াসের দিকে মানে এটা হচ্ছে ভিতরের অংশ, এটা নিউক্লিয়াসের বাইরে না, তাহলে এটা হচ্ছে বাইরের মেমব্রেন। তাহলে কোনটা ভিতরের মেমব্রেন কোনটা বাইরের মেমব্রেন বুঝতে পারছো? যে অংশটা সাইটোপ্লাজমের দিকে থাকবে এটা বাইরের, যে অংশটা নিউক্লিয়াসের দিকে থাকবে এটা ভেতরের। তাহলে বোঝাই যাচ্ছে এই দুইটা মেমব্রেনের মধ্যে এটা নিউক্লিয়াসের দিকে আসে বিদায় এটা ভিতরের, এটা সাইটোপ্লাজমের দিকে আসে বিদায় এটা বাইরের। তাহলে এটা ভিতরের, এটা বাইরের মেমব্রেন। আর মাঝখানের এই অংশটা হচ্ছে, আমরা এটা আরেকটু ছোটো করি আর কি, মাঝখানের এই অংশটা হচ্ছে তোমার, মাঝখানের এই অংশটা হচ্ছে ছিদ্র। এখন আমরা এই ছিদ্রটাকে ভালোভাবে খেয়াল করব, এই ছিদ্রটাকে যদি ভালোভাবে খেয়াল করবো, এই ছিদ্রটা কিন্তু নর্মাল না, এটা একটা জটিল স্ট্রাকচার। কীভাবে দেখো, এই দুই মেমব্রেনের মাঝখানেই থাকবে, এই দেখো এটা একটা মেমব্রেন, এটা একটা মেমব্রেন, তাহলে দুইটা মেমব্রেন না, দুই মেমব্রেনের মাঝখানে এরকম একটা বড় করে একটা প্রোটিন থাকবে। দেখো দুই মেমব্রেনের মাঝখানে, দুই মেমব্রেনের মাঝখানে এরকম একটা বড় করে প্রোটিন থাকবে, রন্ধ্রের মাঝখানে প্রোটিন থাকবে দুই মেমব্রেনের মাঝখানে। এই প্রোটিনটাকে বলা হয় ট্রান্সপোর্টার প্রোটিন। একটু মনোযোগ দিবা, এটাকে বলা হয় ট্রান্সপোর্টার প্রোটিন। দেখো নাম দেখে বোঝা যাবে এটার কাজ কি। ট্রান্সপোর্টারের কাজ হচ্ছে ট্রান্সপোর্ট করা। ট্রান্সপোর্ট করা মানে কি, আদান প্রদান করা, কোনো কিছু আদান প্রদান করা। এখন চিন্তা করো, ছিদ্র যেহেতু আছে তাহলে বুঝাই যাচ্ছে এই ছিদ্রের মধ্য দিয়ে কোনো কিছু যাবে। এখন কি যাবে মনে আছে? মনে আছে তোমাদেরকে আমি বলছিলাম নিউক্লিয়াসে থাকে ডিএনএ। তোমরা জানো ডিএনএ থেকে প্রোটিন তৈরির উদ্দেশ্যে তৈরি করা হয় মেসেঞ্জার আরএনএ, আর মেসেঞ্জার আরএনএ থেকে তৈরি হবে প্রোটিন। এখন মেসেঞ্জার আরএনএ যদি নিউক্লিয়াসের ভিতরে থাকে তাহলে তো প্রোটিন তৈরি করতে পারবে না, কারণ মেসেঞ্জার আরএনএকে আসতে হবে সাইটোপ্লাজমে। এখানে সাইটোপ্লাজমে আছে, এখানে কি বলো, সাইটোপ্লাজমে আছে রাইবোজোম। খেয়াল করো, সাইটোপ্লাজমে আছে রাইবোজোম, তাই না? তাহলে চিন্তা করো, মেসেঞ্জার আরএনএ থেকে যদি তুমি প্রোটিন তৈরি করতে চাও, এই মেসেঞ্জার আরএনএকে তোমার এই রাইবোজোমে আসতে হবে, তাহলে তাকে নিউক্লিয়াস থেকে বাইরে হইতে হবে। তাহলে নিউক্লিয়াস থেকে বাইরে হইতে হইলে কি লাগবে, একটা ছিদ্র লাগবে। ছিদ্রতে একটা থাকতে হবে কোনো একটা প্রোটিন যেটা এই মেসেঞ্জার আরএনএকে বহন করে বাইরের দিকে নিয়ে আসে। তাহলে দেখো এই মেসেঞ্জার আরএনএটা সুন্দর করে এই ট্রান্সপোর্টার প্রোটিনের সাহায্যে নিউক্লিয়াস থেকে বাইর হইয়া কোথায় চলে আসবে, এই রাইবোজোমে চলে এসে প্রোটিন তৈরি করে ফেলবে।
রাইবোজোমে চলে এসে কি তৈরি করে ফেলবে, প্রোটিন তৈরি করে ফেলবে। তা আশা করি বুঝতে পারছো এই ট্রান্সপোর্টার প্রোটিনের কাজটা কি। সেটা হচ্ছে এই মেসেঞ্জার আরএনএকে বাইর করে ফেলা নিউক্লিয়াস থেকে, যাতে রাইবোজোমে গিয়ে প্রোটিন তৈরি করতে পারে। এখন দেখো, আশা করি এটা বুঝতে পারছো তোমরা যে ছিদ্র কেন থাকে বা ট্রান্সপোর্টার প্রোটিনের কাজটা কি। এখন ট্রান্সপোর্টার প্রোটিন তো দেখো এই দুইটা ছিদ্রের মাঝখানে থাকে। এখন এটা তো মাঝখানে আলগাভাবে আছে, খেয়াল করছো? আলগাভাবে মানে বুঝছো, এটাকে তো তুমি আটকায় রাখো নাই, তাহলে তো এটা এভাবে সরে যেতে পারে, এভাবে সরে যেতে পারে। এটাকে আটকায় রাখতে হবে না। এখানে আটকায় রাখার জন্য এদিক দিয়ে একটা কি থাকবে, প্রোটিন থাকবে যেটা এটাকে ধরে রাখবে, এদিক দিয়ে একটা প্রোটিন থাকবে যেটা এটাকে ধরে রাখবে। এখন দেখো এটা আটকাই আছে, তো যে জিনিসটা এভাবে ধরে রাখছে তাদেরকে আমরা কি বলি, অ্যাঙ্কর বলি। অ্যাঙ্কর মানে ধরে রাখা, তাই এই জিনিসটাকে বলা হয় অ্যাঙ্কর প্রোটিন। এই জিনিসটাকে বলা হয় অ্যাঙ্কর প্রোটিন। অ্যাঙ্কর মানে কি, ধরে রাখা। তোমরা দেখবা ভিত্তি বলা হয় এটাকে, একটা ভিত্তি। তাহলে এই ট্রান্সপোর্টার প্রোটিনকে ধরে রাখতেছে অ্যাঙ্কর প্রোটিন। এখন মজার বিষয় দেখো, আমরা কিন্তু এই জিনিসটা তো ছিদ্র বলতেছি, তাই না? এই জিনিসটা কি, ছিদ্র। এখন এই ছিদ্রটা কিন্তু নিয়ন্ত্রণশীল। নিয়ন্ত্রণশীল মানে কি, এই ছিদ্রটা চাইলে সংকুচিত প্রসারিত, মানে এই মেমব্রেন চাইলে সংকুচিত প্রসারিত হয়ে ছিদ্রের পথ খুলতেও পারে, আবার বন্ধ করতেও পারে। মানে বুঝতে চাচ্ছি, এটা আপাতত ছিদ্র আছে না, বড় ছিদ্র না, এটা চাইলে এই মেমব্রেন দুটো এভাবে এদিক দিয়ে এসে গিয়ে ছিদ্রের পথটা বন্ধ করে দিতে পারে। কিভাবে কিভাবে মানে এই ছিদ্রের পথ কীভাবে বন্ধ করে দিতে পারে, আবার খুলতে পারে, মানে এটা নিয়ন্ত্রণশীল। সেটা হচ্ছে এই ট্রান্সপোর্টার প্রোটিনের আশেপাশে দুইটা রিং থাকে। দুইটা রিং থাকে কীভাবে দেখো, এটা কি বলছি দেখো, এটা হচ্ছে ভিতরের মেমব্রেন, এই অংশটা এই যে এই অংশটা হচ্ছে ভিতরের মেমব্রেন, আর এই অংশটা হচ্ছে বাইরের মেমব্রেন। ভিতরে মানে নিউক্লিয়াসের ভিতরের দিকে এরকম একটা গোল করে রিং থাকে। একটু খেয়াল করবে, এটা আমি নিউক্লিয়াসের ভিতরে দিছি। আর নিউক্লিয়াসের বাইরের দিকেও কি থাকে, এরকম একটা গোল করে রিং থাকে। তাহলে এটা যেহেতু নিউক্লিয়াসের ভিতরের দিকে থাকে রিংটা, তাই এটাকে বলে নিউক্লিয়ার রিং। আর এটা বাইরের দিকে থাকে এটাকে বলে আউটার রিং। এখন এই রিংগুলো কীভাবে তৈরি, এগুলোর নাম কি, এটার নাম হচ্ছে তোমার রিং। এটা একটা রিং, এটা একটা রিং। এটা ভিতরের মেমব্রেনের দিকে থাকে, এটা বাইরের মেমব্রেনের দিকে থাকে। এই রিংগুলো কিন্তু কিছু সাব ইউনিট দিয়ে তৈরি। যেমন এখানে এরকম গোলাকার কিছু সাব ইউনিট থাকে, এই দেখো এরকম কিছু গোলাকার সাব ইউনিট থাকে, প্রায় 8টা থাকে। এখানে আমি 8টা আঁকতেছি, 1 2 3 4 5 5 6 7 8। এখানেও 8টা থাকবে, এখানেও 8টা থাকবে, 1 2 3 4 5 6 7 8, এরকম 8টা সাব ইউনিট থাকবে। এগুলোকে কি বলে, রিং সাব ইউনিট। একটু খেয়াল করবা, এটা যদি রিং হয়, রিংটা তৈরি হয়েছে কি এই সাব ইউনিট দিয়ে, তাই এগুলোকে কি বলে, এগুলোকে বলা হয় রিং সাব ইউনিট। কারণ না রিং তৈরি করছে কে, এই সাব ইউনিটগুলো। এই সাব ইউনিটগুলো রিং তৈরি করছে বিধায় এদেরকে বলা হয় রিং সাব ইউনিট। এখন অ্যাকচুয়ালি এই সাব ইউনিটগুলো কি, এগুলো হচ্ছে প্রোটিন গ্রানিউল। এগুলোকে বলা হয় প্রোটিন গ্রানিউল। এগুলোকে বলা হয় প্রোটিন গ্রানিউল। তার মানে এই প্রোটিন গ্রানিউলগুলো এভাবে বৃত্তাকারভাবে সজ্জিত হয়ে এই রিংটা তৈরি করছে, তাই এগুলোকে বলা হয় রিং সাব ইউনিট বা প্রোটিন গ্রানিউল। প্রোটিন গ্রানিউল কয়টা, এই রিংয়ে 8টা, এই রিংয়ে 8টা, তাহলে কয়টা, 8টা করে থাকে। এখানে 8টা, এখানে 8টা, তাহলে 8টা করে কি থাকে, প্রোটিন গ্রানিউল থাকে। এখন খেয়াল করবা, এই প্রোটিনগুলো তো আলাদা, এগুলোকে আমাকে একসাথে রাখতে হবে না, না হলে তো এগুলো ছুটে চলে যেতে পারে। তাই এগুলোকে আমরা এভাবে একসাথে রাখবো। এগুলোকে এভাবে কি রাখবো, একসাথে রাখবো, একসাথে যুক্ত রাখবো। এগুলোকে এভাবে একসাথে যুক্ত রাখবো। কি দিয়ে যুক্ত রাখবো, কিছু প্রোটিন দিয়ে যুক্ত রাখবো। এই প্রোটিনটার নাম আছে, এই প্রোটিনটার নাম হচ্ছে স্পোক। এই প্রোটিনটার নাম হচ্ছে কি, স্পোক। তাহলে স্পোক দিয়ে আমরা কি করব, এই প্রোটিন সাব ইউনিটগুলোকে একসাথে রাখবো, না হলে তো এরা ছুটে চলে যেতে পারে। স্পোক দিয়ে আমরা এই প্রোটিন সাব ইউনিট মানে এই প্রোটিন গ্রানিউলগুলোকে আমরা একসাথে রাখবো, স্পোক। এবার দেখবা এই যে আউটার রিং দেখতেছো, আউটার রিংয়ের প্রতিটা সাব ইউনিট থেকে দেখবে এরকম করে কিন্তু ফাইবার বাইরে হয়, এরকম করে দেখবা লম্বা লম্বা করে কিছু সুতা বাইর হয়। তাহলে সুতাগুলোকে কি বলে, ফাইবার। এটা তো মূলত কোন দিকে থাকে, আউটার রিংয়ে থাকে।
এটা খেয়াল করবে, এটা কোন রিং? এটা হচ্ছে আউটার রিং, মানে বাইরের দিকের রিং। এটা হচ্ছে কিসের রিং? এটা হচ্ছে ইনার রিং, মানে ভিতরের দিকের রিং। তাহলে আউটার রিংয়ের প্রতিটা সাব ইউনিট থেকে কি বাইর হয়? ফাইবার বাইর হয়। আচ্ছা, এখন দেখো ইনার রিংটা এই মেমব্রেনের সাথে কানেক্টেড, এবং এই রিংটাই মূলত এই রন্ধ্রের সংকোচন বা প্রসারণকে নিয়ন্ত্রণ করে। কিভাবে নিয়ন্ত্রণ করার জন্য এখানে একটা খাঁচার মতো অংশ থাকে, এটাকে বলা হয় ফাইবার খাঁচা। যেমন এই খাঁচা থেকে যে ফাইবার বাইরে হয় এটা এটার সাথে যুক্ত থাকে, দেখো এই মেমব্রেনটার সাথে যুক্ত থাকে, এই মেমব্রেনটার সাথে যুক্ত থাকে, মাঝখানে এই অংশটার সাথে যুক্ত থাকে। মানে হচ্ছে এই ফাইবারটা এই তিনটা জিনিসকে ধরে রাখে একসাথে, এবং ধরে রাখার মাধ্যমে এই জিনিসটা যদি উপরে উঠে যায় তাহলে এই দুইটা মেমব্রেন সামনে চলে আসবে, মানে হচ্ছে সংকুচিত হয়ে যাবে, রন্ধ্রটা বন্ধ হয়ে যাবে। আর এটা যদি আবার নিচের দিকে নেমে যায় তাহলে এই দুইটা এভাবে সরে যাবে। তাহলে এটা অ্যাকচুয়ালি এই জিনিসটা অ্যাকচুয়ালি এই মেমব্রেন দুইটার প্রসারিত হওয়া সংকুচিত হওয়া নিয়ন্ত্রণ করতেছে। কীভাবে বুঝতে হচ্ছে? এভাবে টানি ধরলে ধরো সামনে চলে আসলো, নিচে নামাই দিলে বলো পেছনে চলে গেল। এই জিনিসটাকে বলা হয় ফাইবার খাঁচা। এটা আমরা একটা খাঁচার মতো দেখতে তো, আর এটা ফাইবার দিয়ে তৈরি, তাই এটাকে বলা হয় ফাইবার খাঁচা। এই জিনিসটাতে বাইরে দেখলাম এটাই হচ্ছে অ্যাকচুয়ালি নিউক্লিয়ার পোর, মানে নিউক্লিয়ার ছিদ্র। তাহলে এই জিনিসটার নাম কি? এই ফিগারটার নাম কি? এই ফিগারটার নাম হচ্ছে নিউক্লিয়ার পোর কমপ্লেক্স। এই জিনিসটার নাম হচ্ছে নিউক্লিয়ার পোর কমপ্লেক্স, মানে নিউক্লিয়ার ছিদ্র কমপ্লেক্স। কমপ্লেক্স মানে কি? এটা অনেকটা কমপ্লেক্স একটা স্ট্রাকচার। ছিদ্রটা কিন্তু যেমন তেমন স্ট্রাকচার না, দেখো একটা কমপ্লেক্স একটা স্ট্রাকচার। তো আশা করি তোমাদেরকে আমি এই নিউক্লিয়ার ছিদ্রের কমপ্লেক্স স্ট্রাকচারটা তোমাদেরকে আমি বুঝাতে পারছি। তাহলে এটাই হচ্ছে তোমার নিউক্লিয়ার রন্ধ্রের কমপ্লেক্স স্ট্রাকচার। এখন আমরা একটা নিউক্লিয়াসের বাকি যে অংশগুলো সেগুলো নিয়ে একটু জানার চেষ্টা করি। যেমন একটা নিউক্লিয়াসের বাকি অংশগুলোর মধ্যে আছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস ওই যে আমরা দেখলাম এটা যদি নিউক্লিয়াস হয়, এটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের ভিতরে এরকম একটা ঘন কালো বস্তু থাকে। এই ঘন কালো বস্তুটাই হচ্ছে নিউক্লিওলাস। এটা নিয়ে আমরা এখন একটু স্টাডি করব, হোয়াট ইজ নিউক্লিওলাস। তোমরা খেয়াল করবা এই নিউক্লিওলাসের সাথে একটা নির্দিষ্ট ক্রোমোজোমের, দেখো এটা ছিল কি ক্রোমাটিন তন্তু। একটা নির্দিষ্ট ক্রোমোজোমের একটা নির্দিষ্ট অংশ নিউক্লিওলাসের সাথে কানেক্টেড থাকে। একটু খেয়াল করবা, এটা যদি একটা নির্দিষ্ট, এই পার্টটা যদি একটা নির্দিষ্ট ক্রোমোজোম হয়, সেটা নির্দিষ্ট ক্রোমোজোমের একটা নির্দিষ্ট অংশ নিউক্লিওলাসের সাথে যুক্ত। তাহলে নিউক্লিওলাস নিয়ে আমি কিছু কথা বলবো। যেমন 1 নাম্বার, নির্দিষ্ট ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট স্থান নিউক্লিওলাসের সাথে যুক্ত থাকে। নিউক্লিওলাসের সাথে যুক্ত থাকে, একটু মনোযোগ দিবা। নির্দিষ্ট ক্রোমোজোমের নির্দিষ্ট স্থান নিউক্লিওলাসের সাথে যুক্ত। যেমন আমি একটা ক্রোমোজোম আঁকি, আমি যদি এভাবে একটা ক্রোমোজোম আঁকি, এটাই হচ্ছে একটা নির্দিষ্ট ক্রোমোজোম। এই নির্দিষ্ট ক্রোমোজোমের একটা নির্দিষ্ট স্থান ধরে নিলাম এটা। এই নির্দিষ্ট স্থানটা তোমার কার সাথে যুক্ত? নিউক্লিওলাসের সাথে যুক্ত। এই নির্দিষ্ট স্থানটাই নিউক্লিওলাসের সাথে যুক্ত। তার মানে নিউক্লিওলাসের সাথে সবসময় একটা নির্দিষ্ট ক্রোমোজোমের নির্দিষ্ট অংশ যুক্ত থাকে। কখন? মনে রাখবা, এটা কোষের কি অবস্থা? যখন ইন্টারফেস অবস্থা থাকে। একটা কোষ যখন ইন্টারফেস অবস্থায় থাকে, ইন্টারফেস মানে বুঝতে তো কোষের বিশ্রাম অবস্থা। কারণ কোষের বিশ্রাম অবস্থায় তুমি নিউক্লিওলাসকে দেখতে পাবা। তোমরা দেখবা বইয়ে যে ফিগারটা দেওয়া আছে নিউক্লিওলাসের,
সেটা কিন্তু কোষের বিশ্রামরত অবস্থা, মানে ইন্টারফেস অবস্থা, কারণ ওই অবস্থায় নিউক্লিয়াস থাকে, নিউক্লিওলাস থাকে। কিন্তু যখন তুমি বিভাজন অবস্থায় চলে যাবা, মানে মাইটোসিসে চলে যাবা, তখন তোমরা পড়ছো মাইটোসিসের প্রোফেজ ধাপে নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায়। মানে তুমি কিন্তু মাইটোসিসের সময় নিউক্লিওলাসকে দেখতে পাবে না, কারণ মাইটোসিসের সময় নিউক্লিওলাসটা গায়েব হয়ে যায়। তাহলে আমরা নিউক্লিওলাসটা দেখতে পাবো কারণ সবসময় ইন্টারফেস অবস্থায়, এটাই বুঝাতে যাচ্ছি। এখন যে ক্রোমোজোমের নির্দিষ্ট স্থান নিউক্লিওলাসের সাথে যুক্ত, সেই নির্দিষ্ট স্থানকে বলা হয় স্যাটেলাইট। যেমন এই যে স্থানটা নিউক্লিওলাসের সাথে যুক্ত, এই স্থানটাকে বলে স্যাটেলাইট। তাহলে নির্দিষ্ট অংশটার নাম কি? নির্দিষ্ট স্থানটার নাম হচ্ছে স্যাটেলাইট। তো যে ক্রোমোজোমের স্যাটেলাইট থাকবে সেই ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। কি বলা হয়? স্যাট ক্রোমোজোম। তাহলে স্যাট ক্রোমোজোম কারা? স্যাট দিয়ে আসছে, স্যাটেলাইট থেকে স্যাট আসছে। স্যাট ক্রোমোজোম কারা? সেটা হচ্ছে যে ক্রোমোজোমের নির্দিষ্ট স্থান নিউক্লিওলাসের সাথে যুক্ত থাকে। কখন? কোষের ইন্টারফেস অবস্থায়, কারণ কোষের ইন্টারফেস অবস্থায় তুমি নিউক্লিওলাসকে দেখতে পাবে। আদারওয়াইজ মাইটোসিসে তো তোমরা দেখতেই পাও যে নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায়। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখন দেখো একটা প্রশ্ন, আমরা তো নিউক্লিওলাস নিয়ে পড়তেছি, এই নিউক্লিওলাসটা তোমার দরকার কেন? মানে আমরা পড়ি যে নিউক্লিওলাস থাকে, অথচ আমরা এটা জানতে চাই না যে ভাই নিউক্লিওলাসটা কেন জরুরি। তাহলে আমি একটা প্রশ্ন করি, নিউক্লিওলাস থাকাটা জরুরি কেন? মানে নিউক্লিওলাস থেকে একটা লাভটা কি? না থাকলেই বা কী হইতো? এটাই হচ্ছে প্রশ্ন আর কি। নিউক্লিওলাস থাকাটা কেন জরুরি সেটাই আমরা একটু জানার চেষ্টা করব। দেখো নিউক্লিওলাস থাকাটা কেন জরুরি, প্রথমে বলি নিউক্লিওলাসটা থাকাটা এই জন্যই জরুরি কারণ এই নিউক্লিওলাসটা অ্যাকচুয়ালি অনেকগুলো আরএনএর সমষ্টি। মানে এই নিউক্লিওলাস কি করতে পারে? আরএনএ তৈরি করতে পারে। নিউক্লিওলাস বলতে গেলেই কিন্তু অনেকগুলো আরএনএর সমষ্টি। মানে তুমি যদি নিউক্লিওলাস তৈরি করতে চাও তোমার লাগবে অনেকগুলো আরএনএ। মোট কথা আমরা বলতে পারি নিউক্লিয়াস হচ্ছে আরএনএর সমষ্টি, আরএনএ তৈরি করতে পারে। এখন তোমরা জানো যে আরএনএ একটা গুরুত্বপূর্ণ অংশ, কারণ আরএনএ যদি না থাকে প্রোটিন তৈরি হবে না। কেন? কারণ তোমরা জানো ডিএনএ থেকে তৈরি হয় এমআরএনএ, এমআরএনএ থেকে তৈরি হয় প্রোটিন। এবার চিন্তা করো প্রোটিন তৈরি করতে হলে আমার কয় ধরনের আরএনএ লাগবে? একটা হচ্ছে রাইবোজোমাল আরএনএ, যেটা রাইবোজোম তৈরি করতে লাগবে, তাহলে রাইবোজোমাল আরএনএ ছাড়া প্রোটিন তৈরি হবে না। আর একটা হচ্ছে ট্রান্সফার আরএনএ, মানে টিআরএনএ, কারণ টিআরএনএ যদি না থাকে অ্যামাইনো অ্যাসিডকে আনবে কে? আরেকটা তো মেসেঞ্জার আরএনএ। তাহলে তুমি চিন্তা করো আরএনএ যদি না থাকে তাহলে কখনো তো প্রোটিন তৈরি হবে না, কারণ প্রোটিন তৈরির সাথে আরএনএ সম্পর্ক আছে, এটা তোমরা সবাই জানো। তাহলে আরএনএ তৈরি করবে কে? নিউক্লিওলাস। তাহলে নিউক্লিওলাস থাকাটা অবশ্যই জরুরি। এখন দেখো একটু মনোযোগ দাও, তুমি যদি আরএনএ তৈরি করতে পারো তাহলে তো তুমি প্রোটিনও তৈরি করতে পারবে, কারণ আরএনএ তৈরির পরই দেখো কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। তাহলে মনে রাখবা নিউক্লিওলাস আরএনএ তৈরি করে, যার ফলে সে কি তৈরি করতে পারে? প্রোটিনও তৈরি করতে পারে। তাহলে নিউক্লিওলাস যেহেতু আরএনএ তৈরি করতে পারে, আরএনএ তৈরি করা মানে কি? প্রোটিন তৈরি করা। দ্যাট মিনস সে কি তৈরি করতে পারে? প্রোটিন তৈরি করতে পারে। এখন বলো প্রোটিন তৈরি করে কে? রাইবোজোম। তাহলে মনে করবা নিউক্লিওলাস রাইবোজোম তৈরির সাথে জড়িত, তাই নিউক্লিওলাসকে বলা হয় রাইবোজোমাল ফ্যাক্টরি। নিউক্লিওলাসকে বলা হয় কি? রাইবোজোমাল ফ্যাক্টরি। কারণ নিউক্লিওলাস যদি না থাকে তাহলে তোমার রাইবোজোমও তৈরি হবে না। কেমনে? তোমরা জানো রাইবোজোমের দুইটা সাব ইউনিট, একটা হচ্ছে বড় সাব ইউনিট, একটা হচ্ছে ছোট সাব ইউনিট। এটাকে বলা হয় লার্জ সাব ইউনিট, এটাকে বলা হয় স্মল সাব ইউনিট। এই যে সাব ইউনিটগুলো তৈরি করতে কিন্তু তোমরা দেখছিলা, আমি যখন পড়াইছি দেখছিলা যে তোমার এখানে প্রোটিন লাগছে, আরএনএ লাগছে। তোমরা খেয়াল করো এটা ইউনিট না একটা, এটা একটা বডি না, বডি তৈরি হবে কি দিয়ে? প্রোটিন দিয়ে। তার মানে এখানে কি লাগছে? তোমরা দেখছো প্রোটিন লাগছে।
আবার তোমরা দেখছো এখানে কি লাগছে, রাইবোজোমাল আরএনএ লাগছে, আরএনএ। তা দেখো প্রোটিনও লাগছে, আরএনএ লাগছে। আর তোমরা এখানেই দেখতে পাচ্ছ নিউক্লিওলাস কি তৈরি করতেছে, আরএনএ তৈরি করতেছে, প্রোটিন তৈরি করতেছে। তাহলে নিউক্লিওলাস কি তৈরি করতে পারে, রাইবোজোম তৈরি করতে পারে, রাইবোজোম তৈরিতে সাহায্য করে। তাহলে বুঝতে পারতেছো নিউক্লিওলাসের মাহাত্ম্যটা। নিউক্লিওলাস যদি না থাকতো তোমার আরএনএ তৈরি হইতো না, প্রোটিন তৈরি হইতো না, ইভেন কি রাইবোজোমই তৈরি হইতো না। তাহলে তো ভাই মারাত্মক সমস্যা হইতো। তাই নিউক্লিওলাস থাকাটা কিন্তু কি জরুরি, নিউক্লিওলাস থাকাটা জরুরি। আশা করি তোমরা বুঝতে পারছো যে নিউক্লিওলাস থাকাটা কেন জরুরি। ওকে, এখন আসো তোমাদেরকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে নিউক্লিওলাসের যে উৎপত্তিটা সেটা কিভাবে হয়। নিউক্লিওলাসটা তৈরি অ্যাকচুয়ালি কিভাবে হয় তোমরা জানো, একটু আগে বললাম নিউক্লিওলাসটা অ্যাকচুয়ালি ক্রোমোজোমের একটা নির্দিষ্ট ক্রোমোজোমের একটা নির্দিষ্ট স্থানে লাগানো থাকে। তার মানে বোঝা যাচ্ছে যে ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে ক্রোমোজোম লাগানো থাকে ওই নির্দিষ্ট স্থানটাকে বলে স্যাটেলাইট, তাই ওই ক্রোমোজোমটাকে বলে স্যাট ক্রোমোজোম। তাহলে বোঝা যাচ্ছে নিউক্লিওলাস তৈরি হবে কোত্থেকে, স্যাট ক্রোমোজোম থেকে। স্যাট ক্রোমোজোম থেকে। ওই স্যাট ক্রোমোজোমের যে জায়গাতে নিউক্লিয়াস লাগানো থাকতো সেই নির্দিষ্ট জায়গাটার নাম কি ছিল, স্যাটেলাইট। স্যাট ক্রোমোজোমের যে স্যাটেলাইট অংশ আছে সে স্যাটেলাইট যেহেতু ক্রোমোজোম, তাহলে ক্রোমোজোমে আছে কি বলতো, ডিএনএ। তাহলে এখানে কি আছে বলতো, ডিএনএ আছে। ক্রোমোজোমে তো ডিএনএ আছে তোমরা জানো। এখন তোমরা জানো যে ডিএনএ থেকে কি তৈরি হয়, আরএনএ। আরএনএ থেকে কি তৈরি হয়, প্রোটিন। তাহলে তুমি চিন্তা করো নিউক্লিওলাস তৈরি করতে আমার কি কি লাগছিল, নিউক্লিওলাস তৈরি করতে আমার একটা লাগছিল আরএনএ, আর একটা লাগছিল প্রোটিন। তাহলে আমরা পাচ্ছি কি না দেখো নিউক্লিওলাস তৈরি করতে। এই দেখো আরএনএও পাইছি, প্রোটিনও পাইছি। যেহেতু আরএনএ প্রোটিন আছে তাহলে এখানে আস্তে করে কি চলে আসবে, নিউক্লিওলাস। নিউক্লিওলাস। তাহলে তোমরা মোটামুটি এটাও বুঝে গেছো নিউক্লিওলাসের রাসায়নিক উপাদান কি। নিউক্লিওলাসের রাসায়নিক উপাদান দুইটা, একটা হচ্ছে আরএনএ আর একটা হচ্ছে প্রোটিন। কীভাবে আসছে দেখছো আরএনএ আর প্রোটিনটা, ওই যে ক্রোমোজোমটা আছে, যে ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে নিউক্লিওলাস থাকবে সেই নির্দিষ্ট ক্রোমোজোমকে বলা হয় ক্রোমোজোম, সেই নির্দিষ্ট স্থানটাকে বলে স্যাটেলাইট। এটা যেহেতু ক্রোমোজোম তাহলে ডিএনএ থাকবে, স্যাটেলাইটে কি আছে, ডিএনএ আছে। ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন। এই আরএনএ আর প্রোটিন মিলিয়ে কী তৈরি হবে, আস্তে করে স্যাটেলাইট নিউক্লিওলাস চলে আসবে। সো মনে রাখবা নিউক্লিওলাসটা তো আমরা সবসময় দেখতে পাবো ইয়ার ক্ষেত্রে, তোমার নিউক্লিওলাসটা আমরা দেখতে পাবো তোমার কিসের ক্ষেত্রে, নিউক্লিওলাসটা দেখতে পাবো তোমার ইন্টারফেস অবস্থায়। এটা কখনো তুমি দেখতে পাবে না, এটা কোষ বিভাজন অবস্থা দেখতে পাবে না। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে ভাইয়া যে কোষ বিভাজন অবস্থা দেখতে পাবো কিন্তু নিউক্লিয়াস অবস্থা মানে বিভাজন অবস্থায় দেখতে পাবো না, বাট অবিভাজন অবস্থা দেখতে পাবো, মানে ইন্টারফেস অবস্থা দেখতে পাবে কেন। মানে এরকম একটা প্রশ্ন আসতে পারে যে আমরা যে নিউক্লিওলাসের কথা বলি, যে এরকম একটা প্রশ্ন আসতে পারে যে নিউক্লিওলাস মাইটোসিসে গায়েব হয়ে যায়, মাইটোসিসে অদৃশ্য হয় কেন। বা প্রথমে প্রশ্নটা কিন্তু এভাবেও করা যায় যে, অথবা এভাবেও করা যায় প্রশ্নটা, অথবা ইন্টারফেস অবস্থায় থাকে কেন, ইন্টারফেস অবস্থায় থাকে কেন। প্রশ্নটা এভাবে করা যায় ইন্টারফেস অবস্থায় থাকে কেন, কিন্তু মাইটোসিস অবস্থা অদৃশ্য হয়ে যায় কেন। এখন তোমরা দেখো আমি বুঝাই, তোমরা মাইটোসিসের কথা চিন্তা করো। মাইটোসিস তোমরা সবাই পড়ছো, মাইটোসিসে কিন্তু ক্রোমোজোম পানি ছেড়ে দিয়ে ক্রমাগত ঘন ও কুণ্ডলিত অবস্থায় থাকে। মানে তোমরা দেখছিলা যে কী হয়ে যায়, এরকম কুণ্ডলিত হয়ে যায়, খেয়াল করছিলে না, ক্রোমোজোম এরকম প্রচুর কুণ্ডলিত অবস্থায় থাকে। এটা হচ্ছে তোমার মাইটোসিসে তোমরা পড়ছিলে, কিন্তু আমি পড়েছিলাম যে পানি ছেড়ে দিয়ে ক্রোমোজোম অনেক কুণ্ডলিত হয়ে খাটো ও মোটা হয়, তাহলে অনেক পেঁচানো থাকে। তাহলে এখানে যে ডিএনএ থাকে, এখানে যে ডিএনএ আছে
এটা হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে? এটা হচ্ছে কি ক্রোমোজোম, অনেক অনেক কুণ্ডলিত, ক্রোমোজোম অনেক কি কুণ্ডলিত, ক্রোমোজোম অনেক কুণ্ডলিত। সো ক্রোমোজোম যখন অনেক কুণ্ডলিত থাকে তখন ডিএনএ গুলা অনেক টাইটলি থাকে, কারণ কুণ্ডলিত মানে বুঝছো মশার কয়েলের মতো এভাবে স্প্রিংয়ের মতো এভাবে টাইটলি পেঁচানো থাকে, যার কারণে ডিএনএ গুলা কিন্তু মুক্ত থাকে না। তাহলে ডিএনএ কি থাকে না? ডিএনএ মুক্ত থাকে না। কারণ মুক্ত থাকবে কিভাবে? অনেক ফ্যাসাই আছে ডিএনএ। ডিএনএ যদি অনেক ফ্যাসাই থাকে তাহলে কি সেটা মুক্ত থাকবে? থাকবে না। এখন ডিএনএ যদি মুক্ত না থাকে ভাই, এখান থেকে ডিএনএ থেকে তুমি কিন্তু আরএনএ তৈরি করতে পারবে না। কারণ ডিএনএ থেকে আরএনএ তৈরি করতে হলে ডিএনএকে ফ্রি হতে হবে। ডিএনএকে কি থাকতে হবে? ফ্রি থাকতে হবে, মুক্ত থাকতে হবে। এখানে ডিএনএ তো ফ্রি না, তো ডিএনএ যেহেতু ফ্রি না, ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে না। আরএনএ থেকে কি তৈরি হবে না? প্রোটিন তৈরি হবে না। তাহলে তুমি বলো আরএনএও তৈরি হচ্ছে না, প্রোটিনও তৈরি হচ্ছে না। তাহলে আরএনএ প্রোটিন তৈরি না হলে নিউক্লিওলাস কোত্থেকে আসবে? নিউক্লিওলাস, নো নিউক্লিওলাস, নিউক্লিওলাসও থাকবে না, কারণ আরএনএ প্রোটিন দিয়েই তো তুমি নিউক্লিওলাস তৈরি করবা। এই দুটোটা নেই, যেন নিউক্লিওলাস আছে। এই জন্য দেখবা মাইটোসিস ধাপে নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায়। আশা করি বুঝতে পারছো নিউক্লিওলাস মাইটোসিসে অদৃশ্য হয় কেন। এটার কারণে মাইটোসিসে অদৃশ্য হয়ে যায়। উল্টাভাবে চিন্তা করলে ইন্টারফেস অবস্থায় থাকে কেন? কারণ ইন্টারফেস অবস্থায় ক্রোমোজোমগুলো কুণ্ডলিত থাকে না। ইন্টারফেস অবস্থায় এই ক্রোমোজোমগুলো কী থাকে? অনেক ফ্রি থাকে। ইন্টারফেসে ক্রোমোজোমগুলো দেখবা এভাবে অনেক 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 হালকা পাতলা করে থাকে। ফলে ডিএনএ কি থাকে? উল্টা আর কি, দেখছো? এই সেম ডিএনএ কি থাকে? মুক্ত থাকে। মুক্ত থাকলে কি হবে? আরএনএ তৈরি হবে। আরএনএ তৈরি হলে কী তৈরি হবে? প্রোটিন তৈরি হবে। আরএনএ প্রোটিন তৈরি হলে কী তৈরি হবে? নিউক্লিওলাস তৈরি হবে। এই জন্য অ্যাকচুয়ালি আমরা দেখিয়ে থাকি যে কখন কেন নিউক্লিয়াস অদৃশ্য হয়ে যায় বা নিউক্লিওলাস কেন থাকে। আরেকটা হচ্ছে ক্রোমাটিন তন্তু, এটা আমরা নেক্সট ক্লাসেই পড়বো। আমরা এতটুকু পর্যন্তই পড়ছি, আজকে এতটুকুই রেখে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা তোমাদেরকে ক্রোমোজোম পড়াবো। এই ক্রোমোজোম টপিকটা অনেক গুরুত্বপূর্ণ। আর নিউক্লিওলাসের পর যে ক্রোমাটিন তন্তুটা আছে, ক্রোমাটিন তন্তু আর ক্রোমোজোমটা একসাথেই পড়তে হবে। তো নেক্সট ক্লাসে ভাইয়া তোমাদেরকে ক্রোমাটিন তন্তুর সাথে পাশাপাশি ক্রোমোজোমটা পড়ে দিব, কারণ ক্রোমোজোমটা অনেক গুরুত্বপূর্ণ। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, আর সব কিছু বুঝছো কিনা বলো। আমি লাইভটা শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।